ধরনের ঘটনা যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে আপনার জীবনে এবং সেই ঘটনাগুলো কেমন হতে পারে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। তো আমরা আমাদের যে ১ম অতিথি আছেন তিনি সেরকমই একটা ঘটনা বলবেন এবং চিন্তা করে নিন যে তার যে বাসাটা সেই বাসাটা যদি আপনার হয় এবং রাতটা সেদিন না যদি আজকের রাত হয় তাহলে কেমন হবে? আমরা চলে যাচ্ছি আমাদের ১ম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। জি, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ইকবাল হাসান সোহাগ from রাজশাহী থেকে। আমি গুলশান ২ এ হচ্ছে শাহাদপুরে শাহাদাতপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। তো জি। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এইটা ২০০৩ সালের একটা ঘটনা যখন আমি আ এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। জি। অলমোস্ট আমি আ ছোট থেকেই একটা বিষয় আগে থেকেই বলে রাখি যে আমি ছোট থেকেই হচ্ছে কি যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি। আচ্ছা। অনেক আগে থেকে এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। সো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা-আম্মার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে, "তুমি কেন একা থাকো?" হুম, হুম। এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। সো এরকমই একটা সময় ছিল, যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপে ছিলাম, রাত জেগে, জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে, জেগে পড়তাম। সো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময়। ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমার সামনে ছিল, শীতের সময়, আর ঈদ সামনে ছিল। হুম, হুম। ঈদ সামনে ছিল। এজন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল। সেই বিল্ডিংটা ৩ তলা বিশিষ্ট একটা বিল্ডিং। ৩ টাই ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের সকল আ আ প্রত্যেকটা ফ্যামিলি ৩ টা ফ্যামিলি ছিল। ৩ টা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে, "সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা।" ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা-মাকে বললাম। আমার বাবা-মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না যে সবাই জানে যে আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগেই বলে রাখি যে এই বিল্ডিংটা ৩ তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না। জাস্ট আমি শুধুমাত্র বলছি রাজশাহী জুট মিলস কাটাখালীতে এখানে ৫ টা বিল্ডিং এক জায়গায় আছে, সেখানকার মধ্যে একটা। আচ্ছা। সো আমি যখন আ আ বিল্ডিং এর একটু ডেসক্রিপশনটা দিয়ে দিই। যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম ৩ তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না। এটা ফিউজ ছিল এবং ৩ তলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল। আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। অলমোস্ট ১৫:৩০ টার দিকে আমি ঘুমাতে চলে যাই। আ ঘুমানোর পরে এট লিস্ট আমাকে মানে ১:৫০ র সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলায় লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে। আচ্ছা। কখনো হ্যালোসিনেশন হলে যে ওই যে চোখে ঘুম, ঘুম ভাব নিয়ে দেখছি, হুম, সেটা হুম। না। একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ, সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আচ্ছা, আমি মনে করছি যে হয়তোবা চোর এসেছে। চোর আচ্ছা। এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি সিউর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তোবা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে। লাইট অফ করে দিছে। আমি দরজা খুলে আস্তে, আস্তে সিঁড়ির নিচ দেখলাম। দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি ৩ তলার সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ, আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে, আস্তে ১ পা ২ পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন ৩ তলায় গেলাম তখন মানে ৩ তলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম, কেউ নাই। আর আ সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে। সবকিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু। আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তোবা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক ১:২০ টার দিকে আমি ১ম ঘুম ভেঙেছিল ১:১০ টার দিকে। আবার ঠিক ২:২০ টার দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে।
বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার রোফ পর্যন্ত যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, দরজা মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। হুম, হুম। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। সো আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদ গুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হুম, হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দরুদ সবকিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। সো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গায়ে দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি। আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য? বা হ্যালুসিনেশন হলে আমি এটা এত সিউর ভাবে আমার চোখে ঘুম নেই। এরপরে হুম। যেটা হচ্ছে যে আমি সেটার দিকে তাকিয়ে আছি। তখন দেখছি যে সেই লোকটা, সেই মানুষটা আস্তে, আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে, আস্তে চলে আসছে। আস্তে, আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি। আচ্ছা। একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে আমি এটা দেখবো আগে, হুম, হুম। তারপর কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে আ এ দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি সিউর হয়তোবা সে একটা কিছু করতে পারে। ঠিক সেটাই, যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিছে। হাত দেওয়ার আচ্ছা। পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসেছি। উঠে বসার সাথে, সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার সচক্ষে দেখা যেটা, হুম, হুম। সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। একদম চোখের সামনে ঘটনাটা একেবারে ঘটেছে। চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে ওকে। গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালুসিনেশন হতো, তাহলে হয়তোবা আমি ঘামতাম না বা আমার স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যেই শুয়ে আছি। বাট আমি বসে আছি এমনকি আমি ঘেমে আমার মানে পুরা হচ্ছে কি যে গেঞ্জি যেটা পড়েছিলাম এগুলা ভিজে গেছে। বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এর উত্তরটা আজও পাইনি কারো কাছে। ওকে। এটাই এবং ছিল আমার এটা ঘটনা। ঘটনা ছিল এবং এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে। মানে হ্যাঁ, ঘরটা এই ঘটনা এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে, ধীরে এটা আপনার এইচএসসি। তারপরে আপনার তারপরে আরো জি, ২ টো জি, ঘটনা জি, ঘটেছে। জি, সেই জি, ২ টো ঘটনা ঘটলে জি, জি, তারপরে আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা জি, কোথায়। জি, জি, তো জি। এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে? যেটা হচ্ছে কি যে এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল। আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে, পাশের বাড়ি যেটা, সেই উম উম বাড়ির যে আমার রুম, আমি যেখানে একাই থাকি, সেই রুমের একটু ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে ৩ টা জানালা আছে, ১ টা দরজা আছে। ৩ টা জানালা এবং ১ টা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। আ এট লিস্ট 3rd ইয়ারে যখন আমি আ অনার্স 3rd ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিনকে রাত্রে ঠিক ১:৩০ টার দিকে, ২:৩০ টার দিকে বা এরকমই ২:৩০ টার দিকে আমি পড়তে আ দেখছি যে আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল। হুম, হুম। চেঞ্জ হয়ে গেল বলতে যে আ মনে হচ্ছে যে আমার গরমের দিন ফ্যান চলছে, জানালা দরজা সবকিছু খোলা আছে। ফ্যান চলছে, আমি বসে পড়ছি টেবিলে। বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আই মিন আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা। সে যদি সে যদি একটু জোরে আপনি শ্বাস পুরা নেয়, বুঝতে পারছিলেন। আমি বুঝতে পারছি যে সে জোরে শ্বাস নিলে, কেউ যদি আমার পিছে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং
যে এয়ার থ্রোয়িংটা হুম, এটা হুম। আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছে কিছুই দেখতে পাই না। বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে গরমের দিন বাট কুলিং এয়ার চলে আসছে। আচ্ছা। কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরে বাতাসের পরিমাণটা বেড়ে গেছে। শব্দের পরিমাণ বেড়ে গেছে। অলমোস্ট ফ্যানের যে শব্দটা এই শব্দটার চেয়ে আরেকটু বেশি শব্দ। আমি যখন ঘুরে তাকিয়ে দেখছি যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করিনি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের ৪ টা মানে জানালা দরজা মিলে ৪ টা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলা একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ভাবে উঠছে দেয়াল থেকে। আই মিন যদি এক পাশের জানালা দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। হুম, হুম। আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের দ অ্যা জা অ্যা পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। রাইট। বাট আমার ঘরের ৪ সব টা যে পর্দা পর্দাগুলো একসঙ্গে একেবারে 90 ডিগ্রি একসঙ্গে অ্যাঙ্গেলে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে আই মিন ওয়ালের সাথে। হুম, হুম। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উড়ছে যেটা আমি অলমোস্ট ৩০ সেকেন্ড অবলম্বন করেছি। ওকে। এবং এরপরে আরেকটা ঘটনা ঘটেছিল একই ঘরে। কি ঘটনা সেটা? জি। এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আরেকটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকেই বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই। আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব-পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই হুম, হুম। তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানার উপর থাকবে। আবার মানে পা মাজা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়ে যাবে। সো আচ্ছা। আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে আ যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাবো। চারিদিকে সবদিকে গুজে দিয়েছি, মশারি গুজে দিয়েছি। আ মশারি গুজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের নিচে একটা কাঁথা থাকে। হুম, হুম। সো আমি যখন রাত্রে অনেক রাত্রি করে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক পৌনে ২টা বা পৌনে ৩ ২:৩০ পৌনে ৩টা এই সময়ের দিকে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টাপাল্টা হুম, হয়ে যেতেই হুম, হুম। পারে। বাট এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই। যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে এবং যে আপনার কোনদিন তো এরকম হয় নাই। কোনদিন এই ওইটাই জিনিসটা ১ম হয় না। এই জিনিসটা ১ম। যেদিন হ্যাঁ। সো আমি যেটা বলছিলাম যে আমি যে পশ্চিম দিকে মাথা দিয়ে আর পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছি। জাস্ট ওই পৌনে ৩ টার দিকে আমার ঘুম ভেঙে যায়। ২:৩০ পৌনে ৩ টার দিকে হুম, হুম। ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টাভাবে শুয়ে আছি। মানে পশ্চিম দিকে আমার পা চলে গেছে আর হচ্ছে পূর্ব দিকে আমার মাথা চলে গেছে। আই মিন বালিশের উপর আমার পা আর কাঁথার উপর আমার মাথা। একটা কথা এখানে একটু খেয়াল করি যে যদি উল্টাপাল্টা হতাম তাহলে হয়তোবা আমার মশারিটা খুলে যেত হুম, হুম, বা হুম, আমার হুম। বিছানা একটু এলোমেলো হতো বা আমার হচ্ছে কাঁথাটা পড়ে যেত। এগুলো কিছুই হয়নি। কিচ্ছু আমি হয়নি। জাস্ট একেবারে উল্টা হয়ে পড়ে আছি। হুম। মানে উল্টা যেভাবে শুয়েছিলাম ওইভাবেই আছি, জাস্ট উল্টা। পজিশনটা ডিফারেন্ট। দেন আমি হচ্ছে পরের কিছু ২ দিন পরে আমার হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে যখন আমি বললাম, আমার হুজুর আমি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা সেটা হচ্ছে কি যে আমার হুজুর আমাকে বলছে যে, "সোহাগ তুমি আ এর আগে তোমার ঘরে কোনো কিছু কি খেয়াল করেছো? এই বাতাসের আনাগোনা?" তো আমি বলছি, "জি হুজুর।" আ তুমি এই যে জিনিসটা খেয়াল করেছো, তুমি জানো না তাই তোমার ঘরে এমন একটা জিনিস ঢুকেছিল যেটা তোমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে। বাট পারেনি। জাস্ট অ্যাজ লাইক এ সিম্পটম তোমাকে একটা সিম্পটম দেখিয়ে দিয়ে চলে গেছে। তোমাকে শুধুমাত্র উল্টা করে থুয়ে চলে গেছে। তোমাকে ওকে। জাস্ট অ্যাটাক করার বা কোন কিছু তাদের উদ্দেশ্য ছিল বা যেটাই উদ্দেশ্য থাক না কেন, কোন কিছু করার উদ্দেশ্য ছিল বাট সেটা সে পারেনি। শুধুমাত্র এই জিনিসটা উল্টা করে থুয়ে চলে গেছে। তার মানে বলতে হয় যে আপনার হুজুর বলছেন এবং তার কথা অনুযায়ী অবশ্যই আপনার ওই ঘরে কারো না কারো অস্তিত্ব ছিল এবং কেউ না কেউ সেই ঘরে প্রবেশ করেছিল। করেছিল। থ্যাংক জি। ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো এবং হোয়াট আ কোইন্সিডেন্স! আমি এতক্ষণ ধরে যার ঘটনা শুনছিলাম, তিনি
হ্যাঁ, এতক্ষণ তার নাম হচ্ছে সোহাগ। সোহাগ ভাই আমাদের ঘটনা বলছিলেন। ইন দ্য মিন টাইম আমি আরেকটা ইমেইল আমি আমার সামনে খুলে ফেলেছি এবং এই ইমেইলটা আজকে আমার পড়ার কথা এবং আমি খুব অবাক হলাম। মিকাইল নামে একজন আমাদের এই ইমেইলটি করেছেন এবং তিনিও এই ইমেইলটি করেছেন এবং তার ঘটনাটাও ঠিক কাটাখালীতেই ঘটেছে, রাজশাহীতে। যেটা উনি বলছিলেন, যে জায়গার কথা বললেন উনি, ঠিক একই জায়গার ঘটনা। হয়তো একই জায়গাটা কত বড় সেটা নিয়ে আমার আইডিয়া একটু কম, বাট হয়তো একই পাড়া মহল্লারও হতে পারে। এখন ব্যাপারটা এরকম যে তিনি যে লিখছেন সেইভাবে আমি পড়ছি যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি স্টুডিওতে আসতে পারছি না, তাই ইমেইল করে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এমডি শেখ মিকাইল, আমার বাসা আচ্ছা না, এটা বাগেরহাট জেলার লখপুর গ্রামে। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটা যেভাবে ঘটেছিল সেভাবে লিখছি। আমি একটি ফিশ এজেন্সিতে জব করি, অর্থাৎ মাছ ঘরে। প্রতিদিনের মতো সেদিনও মাছ ছিল এবং মাছগুলো রিজার্ভ শেষ করে আমি খেলা দেখছিলাম। খেলাটা ছিল খুলনা এবং রাজশাহীর ম্যাচ। খুলনা প্রথম ব্যাট করতে নেমে ৪৪ রানে অল আউট হয়ে যায়। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম খেলা দেখব না, বাসায় চলে যাব। আমি রওনা হলাম বাসার দিকে। আমাদের মেইন যে রাস্তাটা সেটা কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে, আচ্ছা এই জায়গাটার নামও কাটাখালী, এটা হয়তো মানে হয়তো রাজশাহীতে না। তো কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে করে যাতায়াত অনেক অসুবিধা হয়। তাই মেইন রাস্তা দিয়ে না যেয়ে ভেতরের একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে দুটো কবরস্থান আছে। তো প্রথম কবরস্থানটা অল্প একটু পাঁচিল দিয়ে ঘেরা, আর দ্বিতীয় কবরস্থানটা মাথা পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা। আমি প্রথম কবরস্থান পার হয়ে দ্বিতীয় কবরস্থানের কাছে আসলাম। তখন গেটের ভেতরে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে সাদা চাদর জড়ানো, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আমি প্রথমে লোকটাকে দেখিনি। যখন গেটের কাছে আসলাম তখন লোকটি আমাকে নাম ধরে ডাক দিলেন এবং বললেন, মিকাইল, কোথায় যাচ্ছ? আমি তখন ফোনের আলোয় তাকে দেখতে পেলাম। আমি বললাম, বাসায় যাচ্ছি। আমি ব্যাপারটা তখন খুব নরমালি ভাবছি, হতে পারে সে আমাকে চেনে, তাই আমাকে বলছে কোথায় যাচ্ছ। এরপর সে আমাকে যেটা বলছে সেটা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল। আমার সারা শরীর শিউরে উঠল। আমি বললাম, আপনি কে? সে আমাকে বলল, আমি এই কবরস্থানেরই বাসিন্দা। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে সেটা বলে বোঝাতে পারবো না। আর সেখানে এত সুগন্ধ ছিল যে সেটা আগে কখনো আমি পাইনি। আমি দেখলাম লোকটা আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। তাকে আর দেখা যাচ্ছিল না। আমার তখন আর বুঝতে বাকি রইল না। আমি দ্রুত চলে আসলাম। আমি যখন কাটাখালী বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন একটু স্বস্তি পেলাম। ঘটনাটা এখানেই শেষ না। সামনে যেটা দেখলাম সেটা আরো ভয়ানক। আমি কাটাখালী বাস স্ট্যান্ড পার হলাম। সামনে কর্মকার পাড়া, তার বাম পাশে স্টোর। সেখানে রাস্তায় কাজের জিনিসপত্র রাখা হয়। রাস্তার পাশেই অনেক ফাঁকা জায়গা আছে। আমি দেখলাম সেই ফাঁকা জায়গায় অনেকগুলো লাশের খাটিয়া সাজানো, আর প্রত্যেক খাটিয়ায় একটা করে লাশ আছে, তবে খাটিয়ার কাছে কোনো লোক নেই। রাস্তায় শুধু আমি একা। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কয়েক সেকেন্ডের ভেতরে দেখলাম লাশের খাটিয়াগুলো একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। একটা একটা করে খাটিয়া উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। আল্লাহর রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি জানি না সেদিন রাতে আমার সাথে কেন এমন ঘটনা ঘটলো। কবরস্থানের ওই লোকটিও বা কে? লাশের খাটিয়া কারা ছিল? এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই বলেই শেষ করেছেন বাগেরহাট থেকে শেখ মিকাইল, গ্রাম লখপুর।
থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আ বিউটিফুল স্টোরি। এবং আমি তাহলে আজকের ঘটনাগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো যে এখন যে ঘটনাটা শুনলাম এটা তো অহরহই যেকোনো সময় হতে পারে। আসলেই আমি জানতে চাই আপনাদের কাছে যে এই ভদ্রলোকটি কে? যিনি তাকে বলেছিলেন যে আমি এই কবরস্থানেই থাকি। আপনাদের কাছে কোনো এই ধরনের কোনো কিছু জানা আছে কিনা? জিন হতে পারে। ডেফিনিটলি হতে পারে, তাই না? এবং অনেকগুলো লাশের খাটিয়া এবং লাশের খাটিয়াগুলো একটার পর একটা আকাশে উঠে যাচ্ছিল। কে মনে করেন যে এটা হ্যালুসিনেশন? আমাকে অবশ্যই Facebook, SMS যেখানে খুশি আপনি জানিয়ে দিতে পারেন। যেটা হ্যালুসিনেট করেছে যে মনে হচ্ছিল যে আসলে লাশের খাটিয়া হয়তো সামনে ছিল না। ওই কবরস্থানে যা দেখেছেন সেটা দেখে যে ভয় পেয়েছিলেন তারপর এটা তিনি দেখাটা খুব স্বাভাবিক। কে এটা মনে করেন? কে মনে করেন যে না এরকম ঘটনা ঘটতে পারে যে সামনে অনেকগুলো লাশের খাটিয়া এবং একেকটা খাটিয়া আকাশের দিকে উঠে যাচ্ছিল। খুবই অদ্ভুত ব্যাপার। ভিজুয়ালটা চিন্তা করেন। আর এখন যে ঘটনাটা শুনলাম যে তার আগের যে ঘটনাটা শুনলাম, একটা ঘরের মধ্যে আপনি যখন শুয়ে আছেন হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যদি এরকম কোনো কিছু একটা আবিষ্কার করেন আপনার নিজের চিরচেনা ঘরে, সেটা হয়ে যেতে পারে যে আপনি একদম জীবনে কখনো উল্টে যাননি কিন্তু একদম পুরোপুরি আ মা পুরোপুরি উল্টে গেছেন। একদম মানে পুরোটাই উল্টে গেছেন। যেদিকে মাথা তার সেদিকে সেই জায়গাটায় পা এবং যেখানে পা থাকার কথা সেখানে মাথা। এবং আপনি যদি ঘরে কারো অস্তিত্ব টের পান বা আপনি যদি হঠাৎ করেই ঘুম ভেঙে উঠে দেখেন যে আপনার প্রত্যেকটা দরজা সাথে যে আপনার দরজা এবং জানালার সাথে যে পর্দা রয়েছে সেই পর্দার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বালম্বি হয়ে আছে। এই ঘটনাটা আমি এর আগেও একবার শুনেছিলাম। আমার এক সিনিয়র ভাইয়া আছেন। উনি হি ইজ আ গিটারিস্ট এবং উনি চমৎকার গিটার বাজান, ভালো গিটারিস্ট। অ্যান্ড উনি বলছিলেন যে অনেক রাতে উনি হঠাৎ করে গিটার বাজাচ্ছিলেন। হঠাৎ করে তার জানালা দিকে চোখ গেল এবং তিনি দেখলেন যে সব জানালার চারিদিকের পর্দাগুলো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমি মনে হয় এর আগেও বলেছিলাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে। মানে ভাসছে। ঘরের সব জানালা বন্ধ, ভেতরে কোনো বাতাস নেই। বাট মনে হচ্ছে যে পর্দাগুলো যেন বাতাসে উড়ছে। কিভাবে সম্ভব? এবং তার গায়ে কোনো বাতাস লাগছিল না। খুবই অদ্ভুত ব্যাপার। রাতের বেলায় মাঝে যদি ঘুম ভাঙে, যদি খুব সাহসী হন আপনি, একটু পর্দাগুলো চেক করে দেখবেন যে এই ধরনের কোনো ঝামেলা আপনাকেও ফেস করতে হয় কিনা। আমরা চলে যাব আমাদের SMS এ এবং তারপরে আমরা চলে যাব আমাদের Facebook কমেন্টেও এবং আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব। আমি আবারও চাই, অনেকদিন কথা বলা হয় না। যারা দেশের বাইরে রয়েছেন সেই সমস্ত আমাদের ভাই-বোন যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে তাদের জন্য একটু আপনারা SMS আ মানে এখন একটু পাঠানো বন্ধ করবেন। শুধুমাত্র তাদের SMS নিব আমরা। তাদের SMS বলছি মানে মেসেজ, Facebook মেসেজ এবং এই ইনবক্সে যেটা www.facebook.com/bhutfm.raffle এখানে আমরা মেসেজ পাঠাতে পারেন। আমাদের যারা যে সমস্ত যারা শুনছেন দেশের বাইরে থেকে সেই সমস্ত ভাই-বোনদের আমি বলছি, আমাদের লিসেনারদের বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এতক্ষণ মেসেজ পাঠাচ্ছিলেন আপনাদেরগুলো আমি দেখতে পাচ্ছি। আরিফ, শাহরিয়ার, রায়হান ইসলাম, তারপরে মনিরুজ্জামান সুদয়, সুমন ইসলাম, তারপরে দেখতে পাচ্ছি যে রাশেদা মিয়া, এছাড়াও আলন, নীরব রাব্বি সবাই প্রচুর পাঠাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি রায়হান হোসেন সবাই পাঠাচ্ছেন। বাট আমি একটু যেটা করতে চাই সেটা হচ্ছে একটু দেশের বাইরে যারা রয়েছেন তাদের তো কমিউনিকেট করা ভেরি ডিফিকাল্ট। সো এখন যদি তারা কমিউনিকেট করতে পারে আর না হলে আপনারা সরাসরি পোস্টের নিচেই কমেন্ট করবেন যদি এখানে দেখি যে আপনার এটা পড়তে পারছি না। আমি দেখতে পাচ্ছি যে পূর্তি সজীব আমাদের বরিশাল থেকে SMS করেছেন। মনিরা আনজুম মুক্তা আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে। যে অসম ছিল ঘটনাটি। আমাদেরকে রাশেদ খান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন। অন্ধকার রুমে তিনি শুনছেন, ভয় লাগছে। ইমরান নারায়ণগঞ্জ থেকে লিখছেন, রাসেল ভাই আমার রুমে কেউ নেই। মেসের একটা রুম এবং সেই রুমে কম্বলের মধ্যে শুয়ে ভূত FM শুনছি। আরে আজকে তো দারুণ অডিও ক্লিপও আছে। আপনারা আরো যারা এখনো জেগে আছেন এবং যারা এনজয় করছেন তাদেরকে আরেকটু ওয়েট করতে হবে কিন্তু। ভীষণ ভালো কিছু অডিও ক্লিপ রয়েছে আমাদের কাছে। এমডি বুলবুল আমাদের সাথে রয়েছেন তেজগাঁ থেকে। এছাড়াও এমডি হারুন ঢাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমার সাথে রয়েছেন অরিত্রা। কয়েকদিন পর ভূত FM শুনছেন। অসম লাগছে। আপনারা রেগুলার শুনবেন, রেগুলার ঘটনা পাঠাবেন তাহলে আরো বেশি আমরা জমজমাট করতে পারবো আমাদের সবকিছু। সাকিব আমাদের লিখেছেন এবং সেকেন্ড স্টোরিটা ওয়াজ সো হরিবল। আমাদেরকে দেখতে পাচ্ছি যে 3 মাস পর লাইভ শুনছেন তুহিন।
এবং হিমু খুলনা থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। আদনান সিলেট থেকে লিখেছেন ইনশাআল্লাহ নেক্সট উইকে একটা স্টোরি পাঠাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে সারজিনা এসএমএস করছেন সাভার থেকে যে ইমেলটা ভালো। এছাড়া বনশ্রী থেকে আমাদের হৃদয় এসএমএস করছেন ফার্স্ট স্টোরি ওয়াজ অসম এবং আচ্ছা এবং তিনি বলছেন যে ওয়েটিং ফর মোর রাসেল ভাই ইনশাআল্লাহ। লিও সিলেট থেকে এসএমএস করছেন অ্যামেজিং শো। আমাদেরকে প্রণব কুমার লিখেছেন প্রণব কুমার আকাশ ময়মনসিং থেকে খুব ভয় লাগছে। সাকিব রাজশাহী থেকে লিখেছেন সেকেন্ড স্টোরি ওয়াজ সো হরিবল। আমাদেরকে ফাহিম লিখেছেন প্লিজ সে হ্যালো টু রাফি মঈন ইসান। এছাড়া সুমন আমাদেরকে এসএমএস করেছেন SH আবরার আমাদের হাজারিবাগ থেকে এসএমএস করেছেন লাস্ট স্টোরিটা নাইস ছিল। পুরী থেকে জিহাদ রাফিন আমাদের এসএমএস করেছেন, সুপ্ত আমাদের এসএমএস করেছেন, প্রণব শিহাব সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে এসএমএস করতে হবে, যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। ফেসবুকের মেসেজ তো পড়বই, আমরা তারা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাফেল আছি সাথে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে মেসেজ তো পাঠাচ্ছেন, বাট খুব অল্প আমি পাচ্ছি হচ্ছে দেশের বাইরে থেকে পাঠানো। আমি বলেছিলাম যে যারা দেশের ভেতর থেকে শুনছেন তাদেরকে একটু একটু অফ রাখতে বলেছিলাম, বাট কেউ শুনছেন না। সো এই অপশনটা বাদ দেই আপাতত। আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই আমাদের এখানে আছেন এবং আজকে তারা ঘটনা পাঠাচ্ছেন না লিখছেন এখানে। এবং আমি দেখতে পাচ্ছি রাশেদ নাজনীন আমাদের লিখেছেন চিটাগাং থেকে শুনছেন, প্রথমে একটা এপিসোডও তিনি মিস করেননি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমরা খুবই খুশি যে আপনি আমাদের সাথে রেগুলার আছেন এবং কোনো এপিসোড মিস করেননি। তিনি একটা ইমেল পাঠিয়েছেন সাইদ জারিফ এবং তিনি বলছেন আমার ইমেলটা কি পড়া হবে? ডেফিনেটলি আপনার ইমেল যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি ওটা পড়া হবে। অচেনা অতিথি আকাশ আমাদের লিখেছেন ভূত এফএম শুনছেন। একটু নামগুলো নিজের নাম লিখবেন তাহলে আমাদের পড়তে সুবিধা হয়। ভূত এফএমে যদি একটু নামটা যদি একটু অন্যরকম হয় সেটা পড়াটা একটু ডিফিকাল্ট, তাই না? মানে সবাই ভয় পেতে এসে যদি হঠাৎ করে হেসে ফেলে মুশকিল। ফরচুন বয় পলাশ আমাদের লিখেছেন। এছাড়া আমাদের সাথে লিখেছেন রেজাউল করিম বিপু, আবরান অভি আমাদের সাথে আছেন এবং তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবির। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আবির। জানাতুল ফেরদৌস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আহসানুল ইসলাম আবির মুক্ত আমাদের সঙ্গে আছেন এমডি মামুন খন্দকার, তানজিব রিফাত আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও স্পার্কিং তাশফিক, এছাড়াও সাফিকুল ইসলাম তানহা আমাদের সাথে আছেন। অভিমানী মেঘ পালক আমি চট্টগ্রাম থেকে তিনি লিখছেন। আব্দুল্লাহ অনিক অ্যাপ দিয়ে শুনছেন, একটা ছবি আপ করে দিয়েছেন অলরেডি। জাকির হোসাইন দুবাই থেকে আমাদের সাথে আছেন এবং অ্যাপ আপলোড করেছেন দেখতে পাচ্ছি যে অ্যাপ দিয়ে শুনছেন তিনি, অ্যাপে একটা ছবি আপলোড করেছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক দূর থেকে শুনছেন আপনি এবং আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখানে লিখছেন, অনেক ভালো লাগে আমার ভূত এফএম। আচ্ছা আমাদের দেখতে পাচ্ছি যে বাসুদেব হানি আমাদের লিখেছেন রাসেল ভাই খাট হাওয়ায় উঠে যাওয়া মিথ্যা গল্প। দেখুন একটা কথা সত্যি যে উনি যদি বলে থাকেন আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি এতটা জাজমেন্টাল হতে পারেন না বা আপনি বলতে পারেন না যেটা সত্যি না মিথ্যা। আপনি হয়তো বলতে পারেন যে উনি যা দেখেছেন ভুল দেখেছেন, সেটা অবশ্যই আপনার বলার রাইট আছে, ডেফিনেটলি আছে। বাট এটা হয় কি যে মানুষকে হার্ট করা হয়, কিন্তু যে আপনি তো বলেন যে আপনি যদি জাস্ট ডিসিশন দিয়ে দেন যে এটা সত্যি বা এটা মিথ্যা, হাউ ডু ইউ নো যে এটা সত্যি না এটা মিথ্যা? আপনি কিভাবে জানেন? এটা সায়েন্সের কিছু না যে আপনি প্রমাণ করে দিতে পারবেন। আমি এই জন্যই বলেছিলাম যে উনি কি হ্যালুসিনেশন হয়েছিল না, হ্যালুসিনেট করেছেন নাকি এটা আসলেও ঘটতে পারে, তাই না? আপনি বলতে পারেন যে উনি হয়তো হ্যালুসিনেট করেছেন বা এনিথিং লাইক দ্যাট, বাট আপনি এভাবে যদি বলে ফেলেন যে এটা সত্যি না মিথ্যা, মানে কেমন না জিনিসটা?
আচ্ছা, এখন আমি যেটা বলি যে আমাদের যে নেক্সট যে গেস্ট আছে তার কাছে আমরা যাচ্ছি এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। কি নাম আপনার? উম কারণবশত আমি ওর নামটা না বলি। ওকে, নো প্রবলেম, নো উম প্রবলেম, নো প্রবলেম। আমি তেজগাঁ নাখালপাড়া থেকে এসেছি। জি। আমার স্টোরি আসলে স্টোরি না, এক্সপেরিয়েন্স। হুম। তো সেটা হচ্ছে গত বছর থেকে স্টার্ট হয়েছে। জি। গত বছর হচ্ছে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাতাম। তখন ও বলতো যে ঘুমের মধ্যে নাকি আমার শরীর কেঁপে কেঁপে ওঠে। হুম। আমার শরীর কাঁপতে থাকে। বলে যে, "ভাইয়া এমন মনে হচ্ছে যে আমি একসাথে ঘুমাচ্ছি, যে খাট ধরে কেউ নাড়াচ্ছে।" আচ্ছা। তো আমি ঘুম থেকে উঠে বসে তোমাদের তাকায় তাকায় আছি। তখন দেখতেছি যে ভাই তুমি বারবার তোমার ফুল বডি ভাইব্রেট করতেছে। কেমন কেঁপে কেঁপে উঠতেছে, বারবার কেঁপে কেঁপে উঠতেছো। তো ও ও কয়েকবার আমার বডিতে হাত রাখছে। হাত রাখার পরে দেখে যে কিছুটা স্টপ আছে। হয়তো ০.৫ ঘন্টা পর আবার রাত্রে বেলা এরকম শরীর কাঁপে। তো ও সকালে আমাকে বলতেছে যে, "ভাইয়া এমন কেন হয় তোমার? বা তোমার কি রাতে জ্বর আসছে কোনো কিছু?" হুম। "ভাইয়া এমন কোনো প্রবলেম তোমার হয়নি। আমি তো কিছু বুঝিনি।" তো তারপর আপনি হচ্ছে কি আসলেই জানতেন না যে কি হচ্ছে না, তখন? আমি আচ্ছা। ঘুমের মধ্যে আমি কখনো বুঝতাম না। বুঝতে পারতেন না। তো এটা একটু সাডেন স্টার্ট হইছে। এটা হচ্ছে যে ছোট থেকেই সেটা না। একদম সাডেন হুম। স্টার্ট হওয়া। তারপর হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় থাকা। জি। সেই ফ্রেন্ড আমার বলতেছে, "কিরে দোস্ত তুই রাতের এরকম মানে কাঁপাকাঁপি করতেছিস কিনা? হুম। তোরে দেখে ভয় পেয়ে গেছি।" তো এইসব আসলে ফ্রেন্ডদের কাছ থেকে, ছোট ভাইয়ের কাছ থেকে শোনা। আমি কখনো কিছু বুঝতাম না। তো গত বছর ঘটনাটা হচ্ছে যে আমি রাতে দোয়া পড়তাম। রাতে ৩টার পর হচ্ছে কিছু আমল করতাম। আচ্ছা। তো করে তারপর হচ্ছে ফজরের আজান দিত, নামাজ পড়ে তারপর ঘুমাতাম। তো উম প্রতিদিনের মতন সেদিনও আমি রাতে এরকম দোয়া পড়লাম। পড়ার পর হচ্ছে তখন বাজে প্রায় ৪:৩০। তো আমি খুব টায়ার্ড ছিলাম। তো রুমে আমার বেডরুমে আর যাইনি। ড্রয়িং রুমে বসে দোয়া পড়লাম তো। হুম। পরে হচ্ছে আমি ড্রয়িং রুমের যে সোফার মধ্যে লম্বা করে শুয়ে পড়লাম। তো আমি আমার পুরা বাসার ডেসক্রিপশনটা একটু দিচ্ছি। জি। সেটা হচ্ছে মেইন গেটের পরে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। আচ্ছা। এরপর হচ্ছে আমার রুম। তার লেফট সাইডে হচ্ছে ডা অ ডাইনিংটা। ডাইনিং এর পর হচ্ছে কিচেন। একদম কর্নারে হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, দেন হচ্ছে আমার বাবা-মার রুম, তারপর হচ্ছে একটা স্টোর রুম। তো আ আমি যে ড্রয়িং রুমে শুয়ে আছি সোফার মধ্যে, স্ট্রেইট হচ্ছে দেখা যাচ্ছে ডাইনিংটা, ডাইনিং এর পর লম্বা ডাইনিং, ডাইনিং এর পর হচ্ছে কিচেন। কিচেন ডোরটা ক্লোজ করা। তো আমি সোফার মধ্যে শুয়ে আছি। আমি ভাবতেছি যে আজকে আর ফজরের নামাজটা না হয় না পড়লাম। ঘুম থেকে উঠে সকালে কাদা পড়ে নিব। তো আমি সবসময় হচ্ছে ওই যে ফোনটা আমার সাথেই রাখি। ফোনে কখনো গান শোনা হয়। হুম। একটু পর ডিসপ্লে দেখি। তো ঐরকম হচ্ছে কি আ লম্বা করে শুয়ে আছি তো ও ডিসপ্লেটা দেখলাম যে ৪:৩০ বাজে। ৪:৩০ বাজে দেখে আমি শুয়ে পড়লাম জাস্ট বুকের উপর ফোনটা রেখে। আমি ঘুমাইছি কিনা আসলে আমি সিউর না। তো হঠাৎ করে হচ্ছে যে দেখলাম আমার যে কিচেনের যে ডোরটা, ডাইনিং এর পর কিচেনের যে ডোর, সেই ডোরটা হচ্ছে মিনিমাম একটা সিলিং এর হাইট তো থাকে হচ্ছে 10 ফিটের মতো। তো নরমালি হচ্ছে একটা ডোরের হাইট থাকে 7 ফিট এরকম হবে। তো দেখতেছি যে আমার কিচেনের ডোরটা যে ডোরের একদম উপর পর্যন্ত একটু লম্বা একটা ব্লাক একটা শ্যাডো। শ্যাডো বলতে হচ্ছে একটা মানুষ দাঁড়ায় আছে। মানুষ টাইপের একটা ফিগার। তো হচ্ছে টোটাল ব্লাক, একদম লম্বা, হ্যাঁ? একটা কালো কাপড় পরে দাঁড়ায় আছে। কোন ফেস নাই, কিছু দেখতে পারতেছি না। আচ্ছা। দেখার পর হচ্ছে কিছুক্ষণের জন্য আমি আমার কোন বডি মুভ করতে পারতেছি না, কোন কথা বলতে পারতেছি না। হুম। এমন হচ্ছে। তারপর হচ্ছে হঠাৎ করে দেখলাম যে সেটা চলে গেছে। এখন কি আমি ঘুমায় স্বপ্ন দেখছি নাকি আমি জেগে থেকে দেখছি সেটা আমি বলতে পারি না। সাথে আমার ফোনটা বুকের উপর ছিল। ফোনটা হাতে নিলাম। হাতে নিয়ে উঠে আমি বসে পড়ছি। বসে আমি জাস্ট আমার ফোনের লকটা ক্লিক করলাম। লক বাটন ক্লিক করার সাথে, সাথে দেখলাম যে ৪:৩৫। তার মানে হচ্ছে ৪:৩০ এ হচ্ছে লাস্ট আমি ফোনের ডিসপ্লে দেখে আমি জাস্ট শুয়ে জাস্ট চোখটা বন্ধ করলাম। আর এখন হচ্ছে ৪:৩৫। তার মানে ৫ মিনিট ডিউরেশন এর মধ্যে কি আমি ঘুমিয়ে তারপর স্বপ্নটা দেখছি নাকি আমি না ঘুমিয়ে এটা দেখছি ঠিক বলতে পারতেছি না। তো আমি একা খুব ভয় পেয়ে গেলাম। উম চাইছি একবার যে ফ্যামিলিকে ডাক দেই বা কোনো কিছু। ভাবলাম আমার মা সিক, ডাক দিব, কাউকে ডিস্টার্ব করব। তার জন্য নিজে চুপ করে আছি। টিভি অন করলাম। আমার কনসেনট্রেট অন্যদিকে দেওয়ার চেষ্টা করি। লাইট পুরা বাড়ির সব লাইট ওপেন অন করে রাখছি। খুব ভয় লাগতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে ফজরের আজান দিল। তখন ৫:৪ দিকে আজান দেয়।
তো আজান দেওয়ার পর হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম। একদম আমার ডোর সবসময় খোলা যে একদম ওয়াশরুমের ডোর খুলে রেখে আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে অজু করলাম। অজু করে আসছি, আইসা ফজরের নামাজ পড়লাম। তো তখন হচ্ছে বলতেছি যে আল্লাহ, আমি আমি কি হয়তো খারাপ জিনিস দেখছি না ভালো জিনিস দেখছি, যে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছি, এর জন্য কি হয়তো আমার জায়গায় থাকার জন্য কেমন কিছু একটা দেখানো হয়েছে, নাকি আল্লাহ আমি খারাপ দেখছি না ভালো দেখছি জানি না, আল্লাহ আমি কোনো ভুল করে থাকলে মাফ করে দিন। তো এইভাবে হচ্ছে যে ব্যাপারটা কি আসলে খারাপ না ভালো আমি বুঝলাম না। তো খুব ভয়ে ভয়ে তারপর শুয়ে পড়লাম। কথাটা আমি ফার্স্ট শেয়ার করি হচ্ছে আমার খালার সাথে। খালার সাথে শেয়ার করার পরে হচ্ছে খালা বলতেছে যে, "বাবা, এই সব তো কালো জিনিস দেখছো বা এরকম কোনো কিছু, হুম, বাবা হুম। এটা তো মানে কোনো ভালো সিম্পটম না। আর ব্যাপারটা তুমি কারো সাথে যদি শেয়ার না করো সেটা তোমার জন্য ভালো হবে। ব্যাপারগুলো তুমি কারো সাথে বলো।" দেন হচ্ছে যে কথা বলতে বলতে আমার বড় ভাইয়া, তো আমার বড় ভাই আমার কাজিন আরকি, সে এখন দেশের বাইরে থাকে। হুম, হুম। তো ভাইয়ার সাথে আমি কথাটা শেয়ার করে দিলাম। তো আচ্ছা। শেয়ার করার পর ভাইয়া আসলে খুব ধার্মিক। সে খুব হুম, হুম। নামাজ পড়ে, খুব ভালো মানে খুব ধার্মিক মানুষ। তো ভাইয়া বলতেছে, "ছোটন তুমি আমার কাছে শেয়ার করছো আর কাউরে বলছো?" পরে বললাম, "ভাইয়া আমি তো ওর খালারে বলছি।" পরে বলে, "দেখো তুমি কথা কাউরে বইলো না। খালাও আমার সেম কথা বলছে, আমার ভাইয়াও সেম কথা বলছে।" তো ব্যাপারটা আমি এরপরে কারো সাথে শেয়ার করিনি। তো আমার দেখা যাচ্ছে কি কিছু প্রবলেম হয়, সেগুলো হচ্ছে যে আমি কিচেনে যাচ্ছি বা একটু বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা। এই ধরনের প্রবলেম হয়। আর হচ্ছে যে আমার মানে সবচেয়ে মেজর প্রবলেম যেটা মনে করতেছি সেটা হচ্ছে কোনো একটা কাজ আমার খুব ভালো অপরচুনিটি আসে। হুম, হুম। আসে যে কাজটা আমার হয়ে যাবে, হয়েও সেই কাজটা হয় না। আচ্ছা। অ্যাক্সিডেন্টালি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। হয়তো মানে যার সাথে কাজ করতেছি তার সঙ্গে কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা অপরচুনিটি পাইছি, এই কাজটা করলে আমি খুব ভালো লেভেলে একটা কাজ করতে পারতেছি। হঠাৎ করে হয়ে যাচ্ছে আমার মাসিক। একদম মানে লাস্ট এমন একটা সময় গেছে হুম, যে হুম। ভালো একটা কাজে আমি যাবো। ইভেন কি আজকে আজকে হচ্ছে মানে পরের দিন ভোর ৫টা বাজে হচ্ছে আমি চলে যাচ্ছি বাইরে। তো আজকে সারাদিন শপিং-টপিং করলাম। সন্ধ্যার পর হঠাৎ করে আমার টেস্ট করছে, রিপোর্ট আসছে, আমার ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করানো লাগতেছে। তার কারণে হচ্ছে আমার সব কাজ ক্যানসেল করে দেওয়া লাগতেছে। তো এমন দেখা যাচ্ছে যে মানে অনেক বড়, বড় অপরচুনিটি যখন আমার আসে বা যখন খুব ভালো কোনো কিছু আমার সাথে হতে যাচ্ছে, তখনই মানে কেন জানি মানে খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে, আমার সাথে হচ্ছে আচ্ছা। না। আর তাছাড়া হচ্ছে যে আমার এমনও হয় যে অনেক মানে কারো সাথে আমার অনেকদিন রিলেশন। হুম, অনেকদিন হুম, হুম। রিলেশন থাকার পরেও সেই রিলেশনে দেখা যাচ্ছে যে মানে যখন হচ্ছে যে মানে একটা ভালো কিছু একটা নিউজের একটা মানে ব্যাপার অপেক্ষা চলে আসছে। করছেন বা হ্যাঁ, এরকম কিছু ভালো কিছু একটা একটা বা হয়ে করে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। তখনই হচ্ছে যে সেই রিলেশন ব্রেকআপ বা ওরকম ভালো কিছু গ্যাঞ্জামটা একটা শুরু হয় তখন। হতে যাচ্ছে একদম হওয়ার মুখে হচ্ছে কি একটা করে ঝামেলার সৃষ্টি মানে রেগুলার হয়ে যাচ্ছে। হুম, হুম। হ্যাঁ? তো আমার হচ্ছে এই যে শরীরে কাঁপুনি দিয়ে হচ্ছে যে এই যে আমি কিছু একটা দেখি। দেখার পরে হচ্ছে এমন হয় যে আমি মাঝে মধ্যেই এরকম স্বপ্ন দেখতাম যে কালো কিছু একটা শ্যাডো টাইপের কিছু একটা আমার সামনে আসছে। যেটি চেহারাটা কেমন একটু বলবেন? আসলে চেহারা তো দেখা যেত না। জাস্ট মনে হচ্ছে এরকম 7 to 8 ফিট হাইট মিনিমাম। হুম, হুম। হ্যাঁ, 7 to 8 ফিট হাইট গায়ে হবে। কালো কাপড়। গায়ে কালো কাপড়, বাট হুম, কোনো হচ্ছে ফেস যে দেখা যায় সেটা না। মানে ফেসটা হচ্ছে ঢাকা। হ্যাঁ? ফেসটা ঢাকা। একদম হচ্ছে মানে মানে লুকটাই না কেমন জানি। মানে দেখলেই মানে এত ভয় লাগে। ওর কোনো ফেস নাই, কোনো ইয়া নাই। তবে একটা মানে মানুষ আকৃতির কিছু একটা হবে। হাইট হচ্ছে 7 to 8 ফিট এরকম হবে। তবে অনেক উঁচু। অনেক উঁচু, হ্যাঁ? হুম, হুম। একদম কালো ড্রেস, একদম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঢাকা, একটা কালো ড্রেস। পায়ে কিছু আছে? না, পায়ে কিছু বা হাতে কিছু এরকম কোনো কিছু দেখা যায় না। তবে হুম, হ্যাঁ, একটা যে মানুষ টাইপ, হ্যাঁ? একটা ফিগার, হুম, যে হুম, হুম। মানুষের যে ফিগারটা ওই টাইপ কিছু, এটা মাস্ট বি, হ্যাঁ? তার হাত আছে, পা আছে, বাট ওই যে দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না। একদম হাতের একটা হুম, নখ পর্যন্ত আগে দেখা যাচ্ছে না, পায়ের একটা নখ পর্যন্ত দেখা যাচ্ছে না, মাথার একটা চুল দেখা যাচ্ছে না। একদম টোটাল হচ্ছে ব্লাক দিয়ে ঢাকা। আচ্ছা। দেখা যাচ্ছে আমি যখন এসব চুল দেখেননি না, আপনি? কোনো চুল-টুল কিচ্ছু না। কোনো চুল-টুল আচ্ছা। কিচ্ছু না। একদম লাইক দেখা যাচ্ছে কি একটা মানুষ যদি একটা মানুষ দাঁড়িয়ে আছে, এর উপর হচ্ছে একটা কালো কাপড় যদি জাস্ট লম্বা কালো কাপড় ছেড়ে দেয়া হয়, যেই হচ্ছে এইবার আমি বুঝতে ফিগারটা চলে পেরেছি। আসবে। এবার আমি বুঝতে এবার পেরেছি। যে ফিগারটা চলে আসবে একদম দ্যাটস ইট। তার মানে একটা হ্যাঁ? মানুষকে যদি পুরোপুরি পুরোপুরি একটা কালো কাপড় কালো দিয়ে কাপড়। ঢেকে দেওয়া হ্যাঁ, হয় মাথার উপর থেকে। মাথার উপর থেকে, হ্যাঁ, একদম মানে হুম, হুম। লম্বা হাইটের একটা কাপড় দিয়ে যদি মাথার উপর থেকে মানুষকে ঢেকে দেয়া হয়, হুম, হুম, জাস্ট হুম। একটা ফিগার যে শো করবে, জাস্ট এইটাই। ওহ এর মাই চেয়ে বেশি গড! কোনো কিছুই না। আর হচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে যে মানে একদম যে চিকন লম্বা না হুম। সেরকম না। একটা মানুষের ফিগারটা যেরকম হয় একটু হেলদি টাইপের, এর উপর যদি একটা ব্লাক একটা কাপড় পুরো তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেয়া হয়, যে শেপসটা আসবে একদম দ্যাটস ইট। তো ওকে। দেখা যাচ্ছে এই স্বপ্নটা হচ্ছে আমি রেগুলারই আগে দেখতাম। দেখতাম হচ্ছে স্বপ্ন দেখছি। দেখা যাচ্ছে যে দেখার পরে যে ধরলেন যে আজকে রাতে দেখছি, কালে ঘুম থেকে উঠছি না। স্বপ্ন দেখতাম বলতে হচ্ছে কি মাঝে মধ্যে এমন হতো যে সারা রাত্রিতে ঘুমাচ্ছি। হুম, হুম। ঘুমালে আমি এই জিনিসটা দেখছি।
দেখতেছি বলতে যে সামনে দেখতেছি সেটা না, স্বপ্ন দেখতেছি আমার বাবা মা আছে, সবাই আছে, এর সাথে হচ্ছে এই জিনিসটা দেখে আমি ভয় পাচ্ছি। স্বপ্ন দেখে আমি ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে যাওয়ার পর আমি দেখতেছি আমার পাশে কেউ নাই, হ্যাঁ মানে অন্য কিছু দেখতেছি না, সামনাসামনি কেউ বসে আছে এসব কিছু দেখতেছি, এসব কিছু না। আবার ঘুমাচ্ছি, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ঘুমাচ্ছি কতক্ষণ, 10 মিনিট 15 মিনিট, আবার সেই স্বপ্ন দেখলাম। মানে আচ্ছা। এমন কিছু রাত গেছে যে একই রাত্রে আমি 5 থেকে 6 বার একটু একটু ঘুমাচ্ছি, একটু একটু করে স্বপ্ন দেখতেছি। সাথে সাথে হয় কি, পরের দিন সকালে একদম টানা 2 দিন আমি কিছুই খেতে পারি না, খাওয়ার মতো কোন রুচি থাকে আমার মুখে, একদম কিছু খেতে পারি না। আর হয়তো আমি চোখ বন্ধই করতে পারি না, এমন অবস্থা হয়ে যায় যে ঘুমালে তো আমি এটা স্বপ্ন দেখবো, তার জন্য ভয় ঘুমাতে পারি না। 2 দিন দেখা যাচ্ছে খাওয়া ঘুম একদম বন্ধ, ইভেন কি দেখা যায় 2 দিন আমি এত সিক হয়ে পড়ি যে হচ্ছে মানে একদম আমার গায়ে কোনো শক্তি নেই, 2 দিন হচ্ছে শুকায়, আমার চেহারা টেহারা একদম চেঞ্জ হয়ে যায়। তো হচ্ছে এই ধরনের প্রবলেম দেখার পর, কয়েকবার দেখার পর হচ্ছে আমি কয়েকজন মানে হুজুর টাইপের ওনাকে দেখাইতে গেছি। কেউ কেউ হয়তো মানে আমার ট্রিটমেন্ট করতে স্ট্রেট মানা করে দিচ্ছে যে আসলে আমাদের ধারা হবে না, আমরা পারবো না। আবার কিছু কিছু মানুষের কাছে গেছে, ওনার এভাবে বলছে, মানে ডিরেক্টলি বলতে পারেনি, রিলেটিভ টাইপ যারা, ওনার মানে ডিরেক্ট বলেনি, ডিরেক্ট না করেনি, আচ্ছা বাবা হ্যাঁ ঠিক আছে দেখবো, বাবা তুমি আজকে না কালকে আসো, নেক্সট উইক অ্যাভয়েড করেছেন অ্যাভয়েড বলতে পারে যে। হ্যাঁ, মানে ডিরেক্টলি তো কিছু বলতে পারে না, ইনডিরেক্টলি অ্যাভয়েড করছে। তারপর হচ্ছে 1 বার 2 বার 3 বার কতবার দেখা যাচ্ছে আমার ফ্যামিলিও বলতেছে ঠিক আছে, সে হয়তো আজকে বিজি আছে, কালকে যাও না, পরশু যাও না। তো ব্যাপারটা আমি বুঝতেছি যে তাহলে তো ইনডিরেক্টলি আমার অ্যাভয়েড করতেছে। তো তারপর হচ্ছে নিজের থেকে আস্তে আস্তে ইগনোর করা। তো মূলত হচ্ছে যে এই যে আমার যে এই ধরনের প্রবলেমটা, রাতের স্বপ্ন দেখে, এটা হচ্ছে আমার সবচেয়ে মানে বেশি প্রবলেম হতো, যে রাতের ঘুম একদম নাই। তো এখনো হচ্ছে আমার এই যে মানে কিছু কিছু কাজ হবে বলে হয় না, এটা এখনো হচ্ছে। কিন্তু ওই যে রাতের যে ঘুমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার বাবা তেজগাঁর হচ্ছে রহিম মেটাল মসজিদ, সেই মসজিদের হুজুর যে ওনাকে নিয়ে গেছিল আমার বাসায়, যাওয়ার পর বলতেছে যে ভাই আপনার তো ভাতিজার এই প্রবলেম, আপনি কিছু কি করবেন বলেন। তো ওই যে আঙ্কেল ছিল, উনি হচ্ছে আমাকে 2টা তাবিজ দিয়েছে, বলছে যে একটা হচ্ছে তোমার হাতে রাখবা, হাতে পরে থাকবা, আর একটা হচ্ছে তোমার বালিশের মধ্যে, যে বালিশে তুমি ঘুমাও রেগুলার, সেই বালিশের মধ্যে রেখে দিবা। আচ্ছা। ওই বালিশের মাথায় তুমি সবসময় ঘুমাবা, তো ওই বালিশ ছাড়া তুমি ঘুমাবা না। আর এই তাবিজ যদি তোমার সাথে রাখো আর এই বালিশে যদি ঘুমাও, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর তোমাদের বাসায় একটু প্রবলেম আছে টুকটাক, ওইটা আমি দেখতেছি। তো এই বলে যে সে চলে গেল। আল্লাহর রহমতে এরপর থেকে হচ্ছে আমার যে রাতের যে প্রবলেমটা, যে শরীরে ঝাঁকুনি কাঁপুনি ওঠা, অথবা রাতে যে রেগুলার যে স্বপ্ন দেখি, এইগুলো আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার আর হয়নি। ওকে। এখন আল্লাহর রহমতে সে আগের থেকে ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে এখন আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে মানে খুব ভালো ভালো কিছু অপরচুনিটি আমার আসে, এসে হবে বলে কাজটা হয় না। হ্যাঁ, এটা আমি এখন পর্যন্ত এটা ফেস করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর একটা ঘটনা। অনেক থ্যাংকস আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাধন বিশ্বাস লিখেছেন, আমার কাছে অনেক সত্যি ঘটনা আছে, কিভাবে আসতে পারি। ফুফাচ্চামের বয়স 6 বছর হয়ে গেছে। এখন সবাই মোটামুটি জানে। তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি, সাধন বিশ্বাস, আপনার ঘটনা আমাদের ইমেইল করতে হবে। যদি আপনার ঘটনা আপনি ইমেইল করে পাঠান এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, ডেফিনিটলি আপনি এখানে চলে আসবেন এবং আমাদের সঙ্গে এসে ঘটনা সরাসরি শেয়ার করবেন। তো যাই হোক, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে এখানে অনেকেই এখন শেয়ার করছেন তাদের কথা, এবং মুক্ত বিহঙ্গ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন সে মহিবুল্লাহ নোমান, এবং তিনি আছেন আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে আছেন নোমান, ফারহান, হৃদয়, সবাই লাইট অফ করে শুনছেন একসঙ্গে। নাফিজ আমাদের সঙ্গে আছেন, নাটোর থেকে শুনছেন তিনি। অপু আমাদের সঙ্গে আছেন, জাস্ট অসম ব্রো। আপনাদের ইচ্ছা করে না এই যে সবাই সুন্দর ঘটনার এত অ্যাপ্রিসিয়েট করছেন, আপনাদের তো নিশ্চয়ই ইচ্ছা করে যে দারুণ দারুণ সব ঘটনা এসে এখানে এসে আমাদের সাথে পার্টিসিপেট করে শোনাতে। ডেফিনেটলি আমি জানি, বিশ্বাস করি যে আপনাদের অনেকের ইচ্ছা করে এবং আপনারা প্রচুর ঘটনা সেজন্য পাঠানো। কিন্তু এই যে আজকে যে ঘটনাগুলো শুনলেন, বুঝতেই তো পারছেন যে এই ঘটনাগুলোর সাথে যখন মিলাই, তখন অনেক ঘটনাই বাদ পড়ে যায়। মানে আপনার চাইতে যদি আরেকজন বেটার ঘটনা পাঠান, তাহলে আপনার ঘটনাটা কিন্তু আমরা নিতে পারছি না, এবং সেটাই হয়ে যায় সবচাইতে বড় ঝামেলা। এমডি সাকিব শিকদার আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন, রাসেল ভাই আমি একটা ঘটনা পাঠিয়েছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের সঙ্গে রায়হানুল ইসলাম আছেন, বরিশাল থেকে তিনি শুনছেন, এবং আজকে প্রথম তিনি শুনছেন। অনেক ভালো লাগছে। আশা করছি যদি ভালোই লাগে তাহলে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। নিঃসঙ্গ ছায়া মানব আমাদের সঙ্গে আছেন, লিখছেন যে ফারাবি বলছি, খুলনা কুয়েট ইউনিভার্সিটি থেকে। আমি ভূত এফএম এর কোনো এপিসোড মিস করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রিটার্ন রবিন আছেন,
টাঙ্গাইল থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আতিয়া লাকি আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাইক বুথ অফ এম। জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে রয়েছেন, রাজশাহী মোল্লা ভবন থেকে তিনি শুনছেন, ভালো লাগছে। আরিয়ান জোহান আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে আমাদের সাথে, আচ্ছা তিনি আছেন আমাদের সঙ্গে শীতের আচ্ছা। মনিরুল ইসলাম ইমন আমাদের সাথে আছেন এবং ভূত এফ এম সম্পর্কে তিনি প্রশংসা করেছেন। মাথিল খান আমাদের সঙ্গে আছেন এবং তিনিও আমাদের সঙ্গে, সুস্মিতা আমাদের সঙ্গে আছেন, ফার্স্ট শুনছেন তিনি আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন আর যে জ্যোতি, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করেছেন। সজীব সেন আমাদের সঙ্গে আছেন, ভালো লাগছে লিখেছেন। এছাড়াও আমাদের হামিদুজ্জামান আমাদের সঙ্গে আছেন এবং তিনি অসম অ্যাপের ছবি আপ করেছেন তিনি। এবং আমাদের সঙ্গে আছেন তামিম অন্তু এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন। তানজিব সরওয়ার শাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি শেখ মেহেদী হাসান। আপনি যদি আসতে চান তাহলে আমাদেরকে ফেসবুকে কিন্তু চলে আসতে পারেন, www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি যে SMS করছেন সেলিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আমার কিছু স্টোরি আছে, শরীরে কাঁপন দিয়ে আমাকে ঘুমের মধ্যে তুলে নিয়ে যেতে চাচ্ছিল। এবং মিরপুর 2 থেকে তিনি লিখেন যাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, তারপরে SMS-টি আর আসেনি। সুতরাং বেশি যদি এই ঘটনা যদি আপনি আরো বড় করে বলতে চান তাহলে পুরো ঘটনাটা নিয়ে চলে আসুন আমাদের স্টুডিওতে। সেজন্য আপনাকে ইমেইল করতে হবে, সংক্ষেপে লিখুন ঘটনাটি এবং এখানে এসে বিস্তারিত জানিয়ে দিন আমাদেরকে। SH আবরার লিখেছেন লাস্ট স্টোরি ওয়াজ জোস। সজীব আতুল আমাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম থেকে, ভয় লাগছে, নাইস স্টোরি। সুলাইমান খুলনা থেকে লিখেছেন যে ইমেইলের ঘটনাটা সত্যি হওয়ার সম্ভাবনা 99%। আমাদের সঙ্গে রয়েছেন সুজন, তিনি আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে। আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সঙ্গে আছেন, ভূত এফএমকে তিনি উইশ করেছেন যে লাস্ট, আচ্ছা, এবং তিনি বলছেন যে অনেকদিন যেন আমরা চালিয়ে যেতে পারি এভাবে, সেই দোয়াই তারা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারাও সঙ্গে সঙ্গে সারা জীবন আমাদের সঙ্গে এভাবে থাকেন সেটাই আশা করবো। সালেহ আমাদের সঙ্গে আছেন এবং জাসিয়া এবং ফারাজ আজিমপুর থেকে আমাদের সঙ্গে আছেন। হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে আছেন আমাদের সঙ্গে। পিউল রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন পারভেজ তামান্না স্টেডিয়াম ময়মনসিং থেকে শুনছেন, লাস্ট স্টোরিটা খুব জোশ ছিল। SH আবরার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন। এছাড়াও শ্রাবণী ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন, জিহাদ আমাদের সঙ্গে আছেন গোরান থেকে। এছাড়াও আছেন আমাদের সঙ্গে তাসিন চৌধুরী ফার্মগেট থেকে, গোলাম রাব্বি মিরপুর থেকে আমাদের সঙ্গে আছেন, শামীম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন জয় শ্যামলী কাজী অফিস থেকে। এছাড়াও রাজশাহী থেকে কাকুন আমাদের সঙ্গে, রাজশাহী কাকুনহাট থেকে আমাদের সঙ্গে আছেন, শুনছেন রাজু। এছাড়া আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন, আমাদের SMS করে জানিয়ে দিন আপনি আছেন আমাদের সঙ্গে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। হ্যালো, নমস্কার। আমি কলকাতা থেকে বলছি। তো আমি এই যে গল্পটা আমি শেয়ার করতে চলেছি সেটা আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। আমি এখানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করি। সেই সূত্রেই সেই বন্ধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল এবং তার থেকে এই ঘটনাটি আমি শুনেছি। তো এই ঘটনাটি হচ্ছে যে মানে যখন আমি শুনেছি তার থেকে মোটামুটি 9-10 বছর আগের ঘটনা, যখন সেই ছেলেটি ক্লাস 11-এ ছিল এবং ও তার মানে বাড়ি থেকে বাবা মার সঙ্গে যেখানে থাকতো আর কি, সেখানে একটা ঘটনা। তো সেই ছেলেটি থাকতো ব্যারাকপুরে। ব্যারাকপুর হচ্ছে কলকাতার আউটস্কার্টে একটা টাউন বলতে পারেন। ওখানে রেলের আবাসনে, রেল কোয়ার্টার, ওখানে সেই ছেলেটি থাকতো। ওর বাবা রেলে জব করতো। তো এই আবাসনটা যেটা ছিল তার থেকে খানিকটা সামনে গেলেই পরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, দ্যাট ইজ হাইওয়ে। তো এই কোয়ার্টারের মোটামুটি সিকিউরিটি ব্যবস্থা এমনই ছিল যে বাইরে থেকে যে কেউ ভেতরে ঢুকতে পারতো না। তার জন্য মানে ওখান থেকে মানে সিকিউরিটির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে ভেতরতে কেউ এসে যদি এসকর্ট করে নিয়ে যায় তাহলেই ঢুকতে পারতো। এরকম টাইপের একটা সিকিউরিটি সিস্টেম ওখানে মানে ছিল বা আছে এখন। তো সেখানে সে রেলের কোয়ার্টারে এই আবাসিক মোটামুটি ফ্যামিলি বলতে গেলে
50-60 এরকম, মানে এতগুলো ফ্যামিলি থাকে আর কি, অনেকগুলো ব্লক, অনেকগুলো বিল্ডিং কোয়ার্টার এরকম। তো সেখানে তাদের সঙ্গে আরেকটা মানে আরো দুজন থাকতেন। তারা হচ্ছে একজন মহিলা, উনি বাড়ি বাড়ি কাজ করে বেড়াতেন। মোটামুটি ওখানে 4-5টা বাড়িতে উনি মানে রান্নার কাজ, উনি ঘরের উনি মানে ঝাড়পোছের কাজ বা এই ধরনের কাজকর্ম উনি করতেন। তো উনি বহুদিন ধরে আছেন ওখানে। আর উনি হয়তো স্বামী পরিত্যক্তা বা মানে ওনার স্বামী মারা গেছে, সেই বিষয়ে ওই ছেলেটা কিছু জানতো না। অনেকদিন ধরে আছে, ওদের অভ্যেস হয়ে গেছে আর কি যে ওদের দেখে। তো সেই মহিলার একটি মেয়ে ছিল। সেই মেয়েটির 13-14 বছর বয়স সেই সময় যখনকার ঘটনা বলা হচ্ছে। সেই মেয়েটির মানসিক ভারসাম্য খুব একটা স্থিতিশীল ছিল না। তো এই মেয়েটিও এমনি এর কাজ একটু 5-4 মাস খাটাবে এরকম ধরনের কাজকর্ম করতো। এবং এই মেয়েটিকে এবং ওর মাকেও মানে আবাসনের থেকে, ফ্যামিলি থেকে মানে ওরা রেগুলার খাওয়া দাওয়ার ওরকম প্রোভাইড করতেন। মেয়েটিকে পার্টিকুলারলি, মেয়েটি যে কোনো ঘর থেকে খাবার চাইলে বা কিছু হলে, কোনো ঘরে খাবার এক্সট্রা হয়ে গেলো তাহলে মেয়েটিকে দিয়ে আসতো, বা কোনো ঘরে অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলেই মানে ওর মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা সেরকম ভাবে ছিল না। সবাই ওকে মানে, যেহেতু ওর একটুখানি মানে মানসিক সমস্যা আছে, তো সেক্ষেত্রে সবাই ওকে মানে সহানুভূতির চোখে দেখতো এই মেয়েটিকে। আর ওদের থাকার জন্য বা কোনো কিছু থাকার জন্য আলাদা করে একটা ছোট ঘর করে ওদের ব্যবস্থা করে করে দেওয়া হয়েছিল। সেই সিঁড়ির নিচে একটা মোটামুটি একটা ঘর করে, যেখানে ওরা দুজনে থাকতো। আর মেয়েটা অন্য অন্য মানে অন্য বাড়িতেও থাকতো আর কি, অন্য ফ্যামিলির সঙ্গে কোনো সময় একটা কিছু একটা কাজকর্ম করলো রাতে দিয়ে, রাত্রির বেলা ওকে খাইয়ে শুতে দিল একটা জায়গায়, সেরকম একটা ব্যাপার। ওরকম একটা ওদের মধ্যে একটা র্যাপো ছিল আর কি, মানে আবাসিকদের সঙ্গে আর এই মহিলা আর তার মেয়ের সঙ্গে। তো আরেকখানা ক্যারেক্টারের কথা বলে রাখি, যে এই গল্পের মানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তো সে হচ্ছে ওখানে একজন ভদ্রলোক, মানে সে হচ্ছে আমার যে বন্ধু যে আমাকে গল্পটা শেয়ার করেছে, তার কলিগ, মানে তার বাবার কলিগ আর কি। তো সেই ভদ্রলোক উনি মানে যে কোনো সময় মানে কারোর কোনো প্রবলেম হলো রাত্রে বিরেতে, মানে কারোর হঠাৎ শরীর খারাপ হলো কোনো বয়স্ক লোকের, সেখানে তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে, বা এক্ষেত্রে বা ইভেন মানে কেউ মারা গেল আর কি, এরকম ঘটনা ঘটেছে যে রাত 2টার সময় কেউ মানে একজন মারা গেছে, তার বডি ওখান থেকে হসপিটাল থেকে নিয়ে আসা, নিয়ে এসে সকাল পর্যন্ত রাখা, রেখে তারপর তাকে ক্রিমেশনের জন্য নিয়ে যাওয়া, এই ধরনের কাজ সেই লোকটা মানে 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 উনি বেশ মানে সাহসী টাইপের ছিলেন। উনি সেসব কাজগুলো নিজে মোটামুটি একা হাতে সামলাতে, তার সঙ্গে কয়েকজন সহযোগী নিয়ে উনি এই ধরনের মানে ওনার একটা পরিচিতি ছিল সেই আবাসিকের মধ্যে, আবাসনের মধ্যে, যে মানে যে কোনো সমস্যায় বা যে কোনো মানে মানে কেউ একটা কোনো প্রবলেমে পড়লে উনি মানে একদম প্রথমে আসবেন। তো এবার আমি ঘটনা শুরু করছি। একদিন যখন আমি যেরকম বলতাম আর কি, যে তখন আমার বন্ধুর বয়স না, বন্ধু মানে ক্লাস 11 পরে, মানে সেই সময় কত বয়স হয়, তো 17-18 বছর এরকম বয়স। তো সেই সময় একদিন হঠাৎ সকাল থেকে মেয়েটিকে, ওই যে মেয়েটি যার কথা বলেছিলাম যার মানসিক ভারসাম্যের একটু সমস্যা আছে, সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মানে সেটা সেদিন সকালবেলা অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারেনি, কারণ যে মেয়েটি যেহেতু মানে অনেক বাড়ি থেকে মানে অনেক বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বা কিছু করে, তো কিছুক্ষণের জন্য মেয়েটি ছিল না, সেটা নিয়ে বেশি কেউ সেরকম মানে চিন্তিত মানে মানে সেটা নিয়ে খুব বেশি মানে মাথামাতি হয়নি আর কি। কিন্তু রাত্রেও যখন পাওয়া গেল না, দিয়ে তারপরে মানে লোকজন যখন কথাবার্তা বলে বুঝতে পারলো যে মেয়েটি দুপুরবেলা কারোর বাড়িতেই খায়নি বা মেয়েটাকে কেউ দেখতে পায়নি দুপুর থেকে, তখন একটা মানে মেয়েটাকে নিয়ে একটা খোঁজ খবর শুরু হলো যে মেয়েটি মানে কোথায় গেল বা কি হলো। মেয়েটিকে জেনারেলি, মেয়েটি যেহেতু একটু মানুষের সমস্যা ছিল, সেই জন্য ওকে বাইরে সিকিউরিটি গার্ড বলেছে। তো মেয়েটি যদি বাইরে বেরোতে যেত, সিকিউরিটি গার্ড বেরোতে দিত না, বা দিত একটু মানে ওর উপর নজর রাখতো যে বাইরে একটু মানে কাছাকাছি যাতে ঘুরে চলে আসে। তো সেই নিয়ে এবার মানে মানে অনেক ফ্যামিলি ওরকম মানে বেশ চিন্তিত, যে মানে যেহেতু ওর মাথাটাতে একটু প্রবলেম আছে, এবার সেই জন্য বাইরে গিয়ে কোথায় চলে গেল, কি হলো, আবার সামনে হাইওয়ে, গাড়ি চলে প্রচন্ড জোরে। তো এরকম একটা সিচুয়েশন। তো সেই করে রাত্রিবেলা অনেক খোঁজ খবর করা হলো, সিকিউরিটি গার্ডদের সঙ্গে জিজ্ঞেস করা হলো কি কবে লাস্ট দেখেছে, কোথায় দেখেছে, কি হয়েছে, সেই সব নিয়ে মানে সবকিছু হয়ে আলটিমেটলি জানা গেল যে মেয়েটিকে লাল দেখা গেছে আগের দিন রাত্রিবেলা, মানে তার মানে সকাল থেকে মেয়েটিকে কেউ কোথাও মানে দেখেনি। তো সেই নিয়ে একটা চিন্তার বিষয়। যাই হোক, অনেক খোঁজ খবর করে রাত্রির মধ্যে কিছু বেরোনো না। আর মেয়েটির মাও তখন সে মানে সেও আর কি মানে মানে প্রচন্ড দুঃখিত আর কি। সে মানে বলছে যে দেখুন আপনারা কি করবেন বা এরকম একটা ব্যাপার। ওর নিজেও আর কি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। পরের দিনও প্রায় সারাদিন চলে গেল, খোঁজ খবর করে মেয়েটিকে খুঁজে পাওয়া গেল না। এবার এই অবস্থায় মানে আবাসনের মোটামুটি ফ্যামিলি গুলো তারা বেশ মানে দুঃখিত আর কি, কারণ মানে একটি মানে অসহায় মেয়ে, বা সে বাইরে গিয়ে কোথায় গেল, কি হলো, আর তাকে একদমই পাওয়া যাচ্ছে না। তো সেই নিয়ে সবাই বেশ মানে চিন্তিত এবং দুঃখিত, এরকম একটা অবস্থায় ব্যাপারটা চলছে। তো সেই দিন রাত্রির বেলা আমি যে ভদ্রলোকের কথা বলেছিলাম, মানে যিনি মানে সবারই মানে কোনো একটা কারোর কোনো প্রবলেম হলে উনি অত্যন্ত টক করে উনি এগিয়ে যান। তো উনি রাত 8টার সময় অফিসের কাজ সেরে তারপর উনি কিছুক্ষণ ক্লাবে বসতেন। তো সেই ক্লাব সেরে উনি ঘরে ফিরছেন আর কি। উনি জেনারেলি সাইকেলে ট্রাভেল করতেন। তো উনি সাইকেল করে মানে ফিরছেন, ওকে
গেট থেকে ঢুকেছেন, মানে আবাসনের মধ্যে মানে কমপ্লেক্সের মধ্যে ঢুকেছেন। ঢুকে উনি সাইকেলে করে যাচ্ছেন এবং সেই সময় উনি তার সামনে ওখানে আবাসনের একটা মানে পাঁচিল ছিল আর কি, বাইরের যে পাঁচিল সে বাইরের পাঁচিল তো ওর ভেতরে ঢুকে আবাসনের ভেতরে ওখানে রেলের বড় বড় পাইপ রাখা থাকতো, মানে এক একটা পাইপের ডায়ামিটার 4.5 থেকে 5 ফুটের এরকম টাইপের বড় বড় পাইপ রাখা থাকতো। পাইপের উপরে এমনি ছেলেপিলেরা বসে আড্ডা মারতো সন্ধ্যাবেলায় বা বিকেল বেলায়, অন্য লোকজন এসে বসতো তখন টাইপের একটা ব্যাপার। তো ওখানে উনি সামনে দেখছেন যে উনি যখন সাইকেল চালাচ্ছেন উনি খানিকটা সামনে দেখছেন যে একটা মেয়ে ওরকম একটা পাইপের ওপর বসে ফুটিয়ে ফুটিয়ে কাঁপছে। তো সেটা দেখে উনি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালেন, মানে সাইকেলটা নিয়ে মানে সাইকেলের উপর বসিয়ে আর কি ওখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি বুঝতে পারলেন যে এটি হচ্ছে সেই মেয়েটি। তো ওনার মানে উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে কি রে তুই কাঁপছিস কেন, এরকম একটা কিছু জিজ্ঞেস করেছেন। তো মেয়েটা তখনও আর কি মেয়েটা ওই মানে পাইপের উপর বসে মানে পা দুটো জড়ো করে পায়ের উপর হাত রেখে হাতের উপর মাথা রেখে আছে, আর তার চুলগুলো মুখের উপর পুরো পড়ে আছে, তার মুখটা দেখা যাচ্ছে না। এই অবস্থায় মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তো উনি আরো 2-3 বার জিজ্ঞেস করলেন কি রে তুমি কি হয়েছে, তুই 2 দিন ধরে কোথায় ছিলিস, কোথায় গিয়েছিলিস, কি হয়েছে, তুই খাসনি 2 দিন ধরে, এখানে কেউ সবাই বলছে তুই খাসনি বা এরকম একটা অবস্থা। তো মানে এরকম যতই বলছেন তো কি মানে সেই মেয়েটি আর মানে কোনো রিপ্লাই মানে কোনো উত্তর দিচ্ছে না। তো উনি ওনার বাঁ হাত দিয়ে, মেয়েটি ওনার বাঁ দিকে ছিলেন, উনি বাঁ হাত দিয়ে মেয়েটির মাথায় হাত রেখেছেন, মানে হাত রেখে বলার জন্য যে মানে কি রে কি বল আমাকে উত্তর দে, এরকম কিছু একটা বাট চিন্তা করে উনি মাথায় হাত রেখেছেন। হাত রেখে দিয়ে তারপরে মানে সেই মেয়েটি ওর দিকে মানে হাত মানে মুখ তুলে ওর দিকে চেয়েছেন। এবার উনি চেয়ে কি দেখেছেন সেটা আমি একটু পরে বলছি। তো সেই ভদ্রলোককে রাত 9:30-10টার দিকে একটা মানে ওই ভেতরে মানে আবাসনের ভেতরেই আর কি একটা ফুটপাতের পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়। সাইকেলটাও মানে পড়ে আছে তার পাশে, উনি মানে ঘাসের মধ্যে উনি পড়ে আছেন। তাকে 2-3টে ছেলে ওখানে রাত্রির বেলা বেরিয়েছিল, তারা দেখতে পায়। দেখতে পেয়ে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার প্রচন্ড জ্বর এসেছে এবং উনি ভুল বকছেন প্রচন্ড। তো তার 2 দিন পরে জানা যায় মানে ওনাকে যখন পাওয়া গেল তার 2 দিন পরে উনি একটুখানি স্থিতিশীল হয়ে আস্তে আস্তে ব্যাপারটা বলেন যে মানে উনি যখন ওর মাথায় হাত রেখেছিলেন তো তারপরে মেয়েটা যখন মানে মুখ তুলে ওর দিকে তাকায় তখন ও দেখে যে মানে মানে মেয়েটি সেই কিন্তু তার মুখ মানে প্রচন্ড মানে বিকৃত। তাকে মানে মানে যদি প্রচন্ড জোরে জোরে আর কি মানে আহ চড় মারা হয়, তার মানে গাল ফুলে গেছে, চোখের নিচে অনেকটা মানে কাটা দাগ, একটা চোখগুলো যেন ঠিকরে বেরোচ্ছে এই অবস্থায়, এবং তার চোখ থেকে মানে জল পড়ছিল না, রক্ত পড়ছিল, কান্নার মতো করে তার চোখ থেকে রক্ত পড়ছিল। সে ওর দিকে ওরকম ভাবে তাকিয়েছে, সেই দেখেই সে ভদ্রলোক আর কি মানে জোরে জোরে প্যাডেল করে সামনে এগোতে গিয়ে মানে সাইকেল পিছলে তো উনি পড়ে যান। আর পড়ে গিয়ে হাতে পায়ে সব জায়গায় চোট পান। আর তার থেকেও বড় কথা হচ্ছে উনি যে হাত দিয়ে বাঁ হাত দিয়ে তার মেয়েটার মাথায় যে হাত দিয়েছিল সেই হাতটা একদম অবশ, সেই হাতে উনি কোনো সেন্স পাচ্ছেন। তো এরকম অবস্থায় লোকটার মানে ওই ভদ্রলোকের ঠিক হতে মানে নর্মাল অবস্থায় আসতে মোটামুটি 3-4 মাস সময় লেগেছিল। এবার এটা এই দিক থেকে একদিক থেকে আশ্চর্য যে লোক মানে ভয় পান না, আবার তারপরে উনি এত ভয় পেলেন। তো যাই হোক, আরেকখানা ঘটনা ঘটলো তারপরেই, যেটা হচ্ছে যে মেয়েটি নিখোঁজ হওয়ার 15-20 দিনের পরে পুলিশের ইনভেস্টিগেশন থেকে মানে পুলিশ তদন্ত করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সবকিছু করে বাইরে সব মানে ওরা যেরকম ভাবে ইনভেস্টিগেশন চালায়, তো সেখান থেকে আলটিমেটলি জানতে পেরেছে যে মেয়েটি আবাসন থেকে বেরিয়েছিল, বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে মানে হাইওয়ে যেটা আছে আর কি ওখানে ঘোরাঘুরি করছিল, সেখানে কেউ একটা মেয়েটিকে দেখতে পেয়েছে। তারপরে আরেকজন মেয়েটিকে দেখতে পেয়েছে যে আরেকখানা ট্রাক হাইওয়েতে যে বড় বড় ট্রাক চলে, তো একখানা ট্রাক ওখানে দাঁড়ায়, সেই ট্রাকে মেয়েটি ওঠে এবং তারপরে মেয়েটির বডি ওখান থেকে তার থেকে অনেকটা দূরে মানে 1-1.5 কিলোমিটার দূরে সে মেয়েটির বডি পাওয়া যায়। ওই রকম অবস্থায় আর মিউটিলেটেড অবস্থায় মানে মেয়েটিকে অ্যাকচুয়ালি ধর্ষণ করা হয় এবং করে তাকে শ্বাসরোধ করে তাকে মানে গলা টিপে আর কি তাকে মেরে দেওয়া হয়। তো প্রচন্ড অনফর্চুনেট মানে একটা দিনই মানে একটা ঘটনা আর কি। তো সেই মেয়েটির বডি পাওয়া যায়, কিন্তু সেই মানে ট্রাক ড্রাইভার মানে বন্ধু যখন আমার ঘটনা বলেছে তো তখনও মানে ওই ট্রাক ড্রাইভারের যে কোনো আদৌ কোনো খোঁজ পাওয়া গেছে কি যায়নি সেটা মানে হি ডিডন্ট নো অ্যাকচুয়ালি। তো এই লোকটি তারপরে মানে মানে ওই সবসময় ওখানটা মানে প্রচন্ড ফোবিয়ায় থাকতো এই ভদ্রলোক, যে আর কি মেয়েটিকে ওরকম দেখেছে আর মাথায় হাত দিয়েছে। আর তার হাত অনেকদিন অবশ ছিল, মানে উনি হাতের সেন্সেশন পেয়েছেন অনেকদিন পরে। আর উনি মানে প্রচন্ড ভুল বকতেন, মাঝে মধ্যে চট আসতো, তো করে করে আস্তে আস্তে কয়েক মাস সময় লেগেছে তার মানে সে ভদ্রলোকের ঠিক হবে। আর এর মধ্যেও কয়েকজন মানে ওই আবাসনেরই অনেকজন সেই মেয়েটিকে ওরকম ভাবে পাইপের উপর ওরকম বসে থেকে কাঁদতে দেখেছে, কিন্তু তারা কেউই সাহস করে আর কি এগিয়ে গিয়ে বা ওরকম সামনে গিয়ে কিছু দেখতে যায়নি, কারণ এই খবরটা মানে এমনি বাইরে আর কি প্রচার হয়ে গিয়েছিল, তো সেই জন্য সবাই জানতো এরকম একটা ব্যাপার, কেউই যায়নি। তো তারপর থেকে হয়তো আর দেখাও যায়নি। মানে আমার একটা বন্ধু শেয়ার করেছিল, আর যে ইমোশনাল গুলো ছিল দেখে মনে হয় ডেফিনেটলি ইট ইজ ট্রু ইভেন্ট। আপনাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ।
Booth FM. The night comes alive with Grammingphone. ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। আশা করছি যে এখন পর্যন্ত যে কয়েকটা ঘটনা আপনারা শুনলেন, সেই ঘটনাগুলো যথেষ্ট পরিমাণে আপনাদের ভালো লেগেছে এবং আশা করব যে নেক্সট ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রথম যে অতিথি আছেন তিনি আছেন এবং তার কাছে আমরা আরো একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ আরো একবার সবাইকে বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু করবো আমরা। এক সেকেন্ড, আরেকবার। থ্যাংক ইউ রাসুল ভাই। আমি ইকবাল হাসান সোহাগ বলছিলাম। আমার যে সেকেন্ড ঘটনাটা সেটা হচ্ছে যে 2010 সালের এটা একটা ঘটনা। আমি কোনো একটা কাজে নাটোরের নাজিরপুর নামের একটা গ্রামে যাই। জি। সেখানে হচ্ছে যে সেই কাজটা সারি আমি। তো নাটোর থেকে নাজিরপুর যাওয়ার সময় একটা বিল পড়ে। নাটোর থেকে নাজিরপুর যাওয়ার যে ডিসটেন্স অলমোস্ট 45 কিলোমিটার্স। তো এর মাঝখানে একটা যে বিল আছে, এই বিলটার নাম হচ্ছে চাকুল বিল। এই চাকুল বিলের ঠিক মাঝামাঝি এই রাস্তাটা ঠিক মাঝামাঝি পজিশনে হচ্ছে যে একটা ইয়ে আছে, আ ছোট্ট যে কালভার্ট ব্রিজ যেটাকে বলে সেতু, অল্প ছোট করে যে সেতুগুলা থাকে, এই সেতু একটা আছে। ঘটনাটা হচ্ছে আমি যখন আ নাটোর নাজিরপুর থেকে ফিরে আসছিলাম কাজ শেষে, তখন অলমোস্ট রাত্রি হয়ে গেছিল। চাঁদনি রাত ছিল, চাঁদের আলো ছিল। আর দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, ফাঁকা ছিল। বিল সম্ভবত ফাঁকাই হয়। একেবারে অনেক ফাঁকা আর মাঝখান দিয়ে রাস্তা। চাঁদনি রাতে দেখা যাচ্ছিল। তো আমি গ্রামের পথে যেই গাড়িগুলা চলে, আই মিন আ যেটা ওই যে কি বুটবুড়ি বলে যেটাকে, হুম। বা হচ্ছে নসিমন যেটাকে বলে। তো এগুলোতে করে আসছিলাম। তো আমার পাশে একজন বৃদ্ধ লোক বসেছিলেন। আমি উনার সাথে গল্প করছি। অনেকটা রাস্তা, অনেকটা পথ। এইজন্য উনার সাথে গল্প করছিলাম। গল্প করতে, করতে উনি একটা আমাকে এই এই রাস্তাটার একটা সত্য ঘটনাটা আমাকে বলেন। এই ঘটনাটা ঘটে এই নাজিরপুর গ্রামেরই। বিষয়টা হচ্ছে যে সেই যে ব্রিজ, এই ব্রিজটা, আরো একটা কথা বলে রাখুন ভালো। যেটা হচ্ছে যে এই ব্রিজের দক্ষিণ পাশে প্রায় ১০০ গজ দূরে একটা বটের গাছ আছে। এটা এখনো আছে। তো ঘটনা যেটা, সেটা হচ্ছে কি যে অনেক বছর আগে একজন ভাই তার নিজের বোনকে জমি জমার জের ধরে হচ্ছে জবাই করে এই ব্রিজের নিচে ফেলে যায়। আচ্ছা। এই ব্রিজের নিচে যখন ফেলে যায়, পরের দিন হচ্ছে কি যে পুলিশ যখন আসে, আসার পরে আ আ এই লাশগুলাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য একজন ভ্যানওয়ালাকে তারা হায়ার করে। আর এই ভ্যানওয়ালাটা ছিল হচ্ছে যে এই নাজিরপুর গ্রামের। আচ্ছা। উনি আ অ্যাজ ইউজুয়াল উনি লাশটাকে সুন্দর করে হচ্ছে পাটি দিয়ে পেঁচিয়ে উনি ভ্যানের উপরে তুলে নেয়। তোলার পরে আস আ স তিনি অ্যাজ ইউজুয়াল থানায় চলে যান। থানায় চলে যাওয়ার পরে লাশ আ দেওয়ার পরে তিনি চলে আসেন। তিনি কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না। একদিন রাত্রে শুধুমাত্র ঘটনাটা ঘটে তার সাথে ঘটনাটা ঘটে ১ম শুরু হয় তার সাথেই। একদিন রাত্রে, অনেক রাত্রে তিনি হচ্ছে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি ওই যে বটগাছতলায় যখন হচ্ছে সে আসে, তখন কোনো একটা ছোট বাচ্চা মেয়ের কান্না শুনতে পায়। সো অ্যাজ ইউজুয়াল এত রাত্রে হচ্ছে কি যে কোনো একটা মেয়ে যদি কান্না করে, একজন লোক স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারে, কে ওখানে? তিনিও সেভাবেই করেছিলেন, কে ওখানে? কাঁদছো কিসের জন্য? কোথায় যাবা? এইভাবে অনেক ধরনের প্রশ্ন করে। ওখান থেকে শুধুমাত্র একটাই আওয়াজ আসে, আমি নাজিরপুরে যাবো। আমি নাজিরপুরে যাবো। তখন সেই ভ্যানওয়ালা লোকটি তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো।" এই বলে লোকটি ভ্যান থেকে নেমে সুন্দরভাবে হাতটা বাড়িয়ে দেয় যে, "তুমি আমার সাথে আসো।" আশ্চর্য বিষয় এই জায়গায় যেটা হচ্ছে যে উনি কি করে, ভ্যানওয়ালা ওই মেয়েটির হাত ধরবে কিনা, ওই মেয়েটি ভ্যানওয়ালার হাতটা ধরে নেয়। ধরার পরে খুব জোরে চাপ দিয়ে ধরে এবং টান দেয়। তখন ভ্যানওয়ালা বুঝে কি, মানে ভ্যানওয়ালা ভাবে যে এটা আসলেই
অন্য কিছু। এটা আসলে অন্য কিছু। এটা মানে ছোট বাচ্চা না। তিনি খুব দ্রুত হাতটা ছেড়ে তিনি হচ্ছে কি যে ভ্যান নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করেন। আমি আগেই বলেছি যে বটগাছ থেকে ব্রিজটি হচ্ছে ১০০ গজ দূরে। তো যত দ্রুত যাওয়ার চেষ্টা করে, ব্রিজ পার হওয়ার চেষ্টা করে, সে কিন্তু পারে না। তত দ্রুত ব্রিজ পার হতে পারে না। মানে ব্রিজের কাছে যেতে পারছে না। তার মানে কি? তাকে পিছন থেকে বা তার গাড়িটি অনেক ভারী হয়ে গেছে, সে এরকম ফিল করছে। অলমোস্ট যখন সে ব্রিজের কাছে পৌঁছে যায়, আর সে তো মনে, মনে দোয়া দরুদ পড়ছে, আল্লাহর নাম করছে, দোয়া দরুদ করছে, কি বিপদে পড়েছে। সে যখন ব্রিজের কাছে পৌঁছে যায় তখন মানে সে যে জিনিসটা দেখে সেটা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস ছিল, যেটা হচ্ছে যে সে ব্রিজের উপরে দেখছে যে পুরো ব্রিজটা রক্তে ভেজা। পুরো ব্রিজ রক্তে ভেজা, এবং যে মেয়েটাকে জবাই করা হয়েছিল, সেই মেয়েটা একেবারে সেই মেয়েটার কাটা মাথাটা ব্রিজের মাঝখানে, আর যে তার শরীরটা ছিল, মাথা ছাড়া যে শরীরটা, এই শরীরটা ব্রিজের দুপাশে যে রেলিংটা থাকে, এই ২ রেলিং এর উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা। সে এই জিনিসটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। তারপরে সে খুব করে দোয়া দরুদ পড়তে থাকে। পড়তে আস্তে, আস্তে এগিয়ে যায়। এগিয়ে যেতে মানে এতটাই শক্তি দিয়ে সে ইয়ে করছে, তখন সে বলিষ্ঠ একজন মানুষ। তারপরে এতটা শক্তি দিয়ে সে ভ্যানটাকে টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আস্তে, আস্তে যখন সে এই ব্রিজটা পার হয়ে যায়, ব্রিজ পার হওয়ার পরে সে তখন ভ্যানের উপর উঠে চালানোর চেষ্টা করে। খুব শক্তি দিয়ে সে চালানোর চেষ্টা করে, কিন্তু সে শক্তি দিয়ে চালানোর চেষ্টা করেও সে পারছে না। মনে হচ্ছে সে মানে এমনভাবে যে তার ভ্যানের উপরে অনেক অনেক মালামাল আছে, যেন তার ভ্যান অনেক ভারী হয়ে গেছে। সে এই যে ব্রিজ থেকে সে কোনোভাবে ব্রিজটা পার করে এই যত ডিসটেন্সটা বাড়ছে, তার একটু করে গতিটা আসছে। দেন যখন একটু ডিসটেন্সটা বেশি হয়ে গেল, তখন দেখছে কি যে তার ওই ভ্যানের উপরে ওই মেয়েটা বসে আছে, ওই কাটা মাথাটা হাতে নিয়ে, আর বলছে যে তোর মায়ের দোয়া ছিল তুই আজকে বেঁচে গেলি। সে সজোরে ভ্যান চালিয়ে মানে খুব শক্তি দিয়ে ভ্যান চালিয়ে সে বাড়ি পর্যন্ত যায়। বাড়ির উঠানে যেয়ে সে চিৎকার করে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে মানে তার বিছানায় তাকে আবিষ্কার করা হয়। সে বলে যে এমন একটা পজিশন ছিল, সে যখন বলল যে আমি এই জিনিসগুলা দেখেছি, এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে। তো সবচেয়ে বড় বিষয় যে উনি এরপর থেকে ভ্যান চালানো ছেড়ে দিয়েছিল। আর অনেকটা দিন তিনি হচ্ছে বিছানাগতভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে তিনি ভ্যান চালানো যখন ছেড়ে দেন, এজ এ রেজাল্ট তিনি পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। কিন্তু ওই যে ঘটনাটা এখনো নাকি অনেক রাত্রে কেউ যদি ব্রিজ দিয়ে যায়, তো এখনো কিছু ঘটনা ঘটেই। এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি আমার পরবর্তী অতিথির কাছে যাব, এবং তারপরে আপনাদের মাঝখানে ইন দ্য মিন টাইম আপনাদের কিছু এসএমএস আমি পড়বো। আমাদেরকে মোনাম আপন আমাদেরকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে লাইট অফ করে তিনি শুনছেন। হাজী ক্যাম্প থেকে ইয়াসিন আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নোমান। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফারদিন মালিবাগ থেকে, এবং তিনি বলছেন ফ্রাইডে স্পেশাল, অলওয়েজ স্পেশাল ফর বোথ অফ দেম। জয় শ্যামলী আমাদেরকে এসএমএস, শ্যামলী গাজী অফিস থেকে আমাদের এসএমএস করেছেন। সানিয়াত বরিশাল থেকে এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে। ড্রিম বয় গাজীপুর থেকে এসএমএস করেছেন। সজীব আমাদের এসএমএস করেছেন কোতোয়ালি থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মেহেদী হাসান। এছাড়া নোমান আমাদেরকে এসএমএস করেছেন। সওয়াদ আমাদের এসএমএস করেছেন অডিও ক্লিপের লাস্ট স্টোরিটা, মানে অডিও ক্লিপের লাস্ট স্টোরিটা ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তরিকুল, ইমতিয়াজ আমাদের এসএমএস করেছেন, আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOYT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। এছাড়াও দেখতে পাচ্ছি প্রিন্স ইমরান আমাদেরকে এসএমএস করেছেন হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে। রাইনি নওরিন আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। স্টোরিটা জাস্ট অস্থির ছিল তাই লিখেছেন তিনি। সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আমাদের এসএমএস করেছেন। বুলবুল আমাদের সাথে আছেন। পারভেজ তামান্না আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সৃজনী রাজশাহী থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন আমিনুল আমাদের সাথে। সুমন জ্যাকসন আছেন। হৃদয় আমাদের সঙ্গে আছেন।
আমাদের সাথে রয়েছেন খালিদ, এছাড়া আমাদের সাথে তরিকুল সহ আরো অনেকে আছেন। আমরা পরবর্তী থেকে পেয়ে গেছি এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। Hello listeners, I am Sabbir from Nakalpara. ভাইয়া আমার স্টোরিটা উত্তরখানের জি। এক্সাক্ট প্লেসটা বললাম না। ভাইয়া স্টোরিটা আমার নিজের না, আমার শোনা। আমার কাজিন হাসানের ফ্রেন্ড তান্নার থেকে শোনা স্টোরি। স্টোরিটা একটা হাসপাতাল নিয়ে। 1987-এ রোজ নামের একজন ইংল্যান্ডের নাগরিক বাংলাদেশে আসে তার 3 বছরের সন্তান রবার্টকে নিয়ে। আচ্ছা। এখানে তাদের দেখাশোনা করার মতন কেউ ছিল না, তাই রোজ এখানে জসিম নামের একজন ভদ্রলোককে, উত্তরখানের স্থানীয় একজন ভদ্রলোককে বিয়ে করেন। তারা কেন এসেছিলেন? তার হাজবেন্ড মারা গিয়েছিল, তো তাদের আসার কারণে একটাই হতে পারে, তাদের আর কেউ ছিল না ইংল্যান্ডে, তাই তারা বাংলাদেশে এসে পড়েছিলেন। তো জসিম নামে একজন লোককে বিয়ে করেন। 2-3 বছর পরে তাদের একজন সন্তান হয়, ছেলে সন্তান। 2-3 বছর পর থেকেই জসিম রবার্টকে অপছন্দ করা শুরু করেন। 2-3 বছর যায় আরো। রবার্ট হ্যাঁ বলেন, আপনি বলেন। 2-3 বছর যায়। রবার্টের বয়স যখন 7-8 বছর, তখন রোজ তার ছোট ছেলেকে নিয়ে একটু বাইরে যায়। জসিম রবার্টকে নিয়ে বাসায় একা থাকে। তো সেই সময় জসিম রবার্টকে মার্ডার করে, বাট মার্ডার করার স্টাইলটা খুব ভিন্ন ছিল। জসিম রবার্টের 2 হাত কেটে বাড়ির এক স্থানে পুঁতে দেয়, 2 পা কেটে অন্য স্থানে পুঁতে দেয়, আর মাথাটা আরেক স্থানে পুঁতে দেয়। 3 স্থানে। বাট বাকি বডির কি হয়েছে কেউ জানে না। জি, তারপরে? জি। পরে রোজ আসেন। আসার পর তিনি রবার্টকে খোঁজাখুঁজি করে, বাট রবার্টকে খুঁজে পায় না। না পাওয়ার কারণে তারা ভাবে যে রবার্ট হারিয়ে গিয়েছে বা কোন জায়গায় চলে গিয়েছে। এভাবেই আরো 2-3 বছর যায়। হঠাৎ জসিমকে দেখা যায়, তিনি মেন্টালি প্রবলেম হতে থাকে তার। তিনি বিভিন্ন জায়গায় রবার্টকে দেখতে থাকেন। তিনি রবার্টকে দেখতেন এবং ভয় পেতেন। কিন্তু রবার্ট কোথা থেকে আসবে? তিনি রবার্টের মার্ডার করেছেন, বাট তাও তিনি রবার্টকে দেখতেন। পরে একদিন তিনিও হারিয়ে যায়, বাট যেদিন উনি হারিয়ে যায় এরপর আগের দিন রোজকে তিনি সত্যি কথাটা বলে দেন যে তার সন্তানকে তিনি মার্ডার করেন। তাই জি, তারপরে? জি। তো রোজ এতে খুব রাগারাগি করেন এবং খুব রাগ করে জসিমকে বাড়ি থেকে বের করে দেয়, এবং পরের দিন থেকে জসিমের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। জসিমের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। পর রোজ তার ছোট সন্তানকে নিয়ে বসবাস করে, বাট 2-3 বছর পর তিনি চিন্তা করেন যে এখানে একটি হসপিটাল নির্মাণ করবেন, এবং যে কথা সেই কাজ, তিনি হসপিটাল নির্মাণ কাজ শুরু করেন। এবং তখনই তিনি ছিন্ন বিচ্ছিন্ন দেহের অংশগুলো পান রবার্টের। মাথা আর পায়ের অংশ দুটো ঢাকা মেডিকেলে পাঠানো হয়, বাট হাতের কবরটা এখনো ওই হাসপাতালে আছে, হাসপাতালের পাশে। হাসপাতালটি নির্মাণ করা হয় ভালোভাবে, বাট নির্মাণ করার পরে পেশেন্টরা হাসপাতালে থাকতে পারতো না। পেশেন্টরা বিনা কি ধরনের সমস্যা হতো পেশেন্টদের? পেশেন্টরা বিনা কারণে সুইসাইড করতো। সবাই? মানে কম বেশি সবাই, মানে হঠাৎ করেই? হ্যাঁ, হঠাৎ করে, কোনো কারণ ছাড়া। কেবিনে ছিল পেশেন্টরা, কেবিন ছিল, এখানে ওয়ার্ড ছিল না। 20-25টা কেবিন ছিল, এবং নার্স এবং ওয়ার্ড বয় খুব কম ছিল। হাসপাতাল খুব বড় ছিল, বাট ওই অনুযায়ী নার্স বা ওয়ার্ড বয় খুব একটা ছিল না। তাই তারা ওইভাবে কেয়ারও নিত না রোগীদের, এবং রোগীরা সুইসাইড করতো। এবং সুইসাইড করার ধরনটা ছিল এরকম যে তারা বেডের
চাদর দিয়ে ফ্যানের সাথে ফাঁসি দিত বা ছুরি দিয়ে হাতের রক কেটে সুইসাইড করতো। তো এরকম যায় 4-5 জন পেশেন্ট এরকম সুইসাইড হয়। তো তারা কয়েকটা রুম বাদে হসপিটাল চালাতে থাকে, বাট এরপরও দেখে যে না, এটা থামতেছে না, পেশেন্টরা সুইসাইড করতেছে। তো এই কারণে হসপিটালটা বন্ধ করে দেয়, বাট গেটটা খোলাই থাকে যে আশেপাশে মানুষ, পুকুর আছে হাসপাতালের আশেপাশে, আবার 4-5টা পুকুর পাশে, হাসপাতালের বাউন্ডারির ভিতরে 5টা পুকুর, হাসপাতালের পিছনে ডান দিকে 3টা এবং বাদিকে 2টা পুকুর, এই 5টা পুকুর আছে। তো এই পুকুরেও নাকি মানুষ সুইসাইড করতো। সুইসাইড করতে দেখা গেছে মানুষ দেখতো যে কেউ একজন গিয়ে লাফ দিয়ে সুইসাইড করেছে, কিন্তু যে সুইসাইড তার করেছে মানে আমি বুঝতে পেরেছি আপনার গল্প ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা আমি বুঝতে পেরেছি এবং আপনি বলতে চাচ্ছেন যে এই সবকিছুই আপনার হতো সেই ঘটনাটার পর থেকে এবং ওই ছেলেটাকে বা ওকে হচ্ছে এরকম ভাবে হত্যা করার পর থেকে। এই ঘটনাটা উত্তরখান। জি উত্তর। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের যে অতিথি আছেন তার ঘটনাটি এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এসে আপনাদের ফেসবুকের কমেন্ট এবং SMS পড়বো এবং তারপরে আরো আমাদের অতিথি আছেন তাদের ঘটনা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। That's right, the night comes alive with Tamin ফোন শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তার আছি সাথে এবং চলছে এই মুহূর্তে ভূত FM। আশা করছি আপনারা সবাই অনেক এনজয় করছেন আজকের এই এপিসোডটি অ্যান্ড আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে। সো স্টেডিয়াম মোহাম্মদ আলী আমাদের SMS করছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা, আমাদেরকে বলছেন যে হাই ভাইয়া, নারায়ণগঞ্জ থেকে লিখছেন তিনি এবং আমাদেরকে তিনি বলছেন যে শুনছি ঘটনাটা বেশ ভালো ছিল। আবির শাহাদ হোসেন প্রিন্স আমাদের লিখছেন ভয় লাগছে রাসেল ভাই, নরসিংদী থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। এগুলো সব ফেসবুকে কিন্তু। রুস্তম আহমেদ আমাদের লিখেছেন যে আমি আজ অ্যাপ দিয়ে শুনছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন PGS কিং আলামিন এবং তিনি বলছেন নাইস শো। এছাড়াও সাজ্জাদ হোসেন মুকুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মিশু এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এবং তিনি বলছেন যে রবার্টের যে ঘটনাটা একটু আগে আমরা শুনছিলাম সেটা তিনি একেবারে বিশ্বাস করেন না, সেটা তিনি লিখছেন। সপ্ততুল শান্ত আমাদের সঙ্গে আছেন এবং তিনিও একই কথা বলেছেন। নাজমুল আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সনজিদা সেলিম নিরা এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল রেজা, সাউথ আফ্রিকা থেকে তিনি শুনছেন আমাদের সঙ্গে এবং অনেক ভালো লাগছে তার কাছে আজকে। রকিবুল আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি আরিয়ান খুব ভয় লাগছে তার কাছে, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। সাইফুল রেজা আবারও পাঠিয়েছেন। এছাড়া মেহেদি আমাদের সঙ্গে আছেন, তৌফিক আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি পল্লব শাহরিয়ার, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি আমাদের সাথে শ্রীমান্ত প্রধান শ্রীমান্ত, এছাড়া ইমরান হোসেন ইমু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন শাকিল আহমেদ, আবির ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রনি মিয়া, এছাড়াও আছেন বিশাল বিশ্বাস, এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে স্টিভেন। আচ্ছা, অ্যাপ দিয়ে শুনছেন বিশাল কিন্তু। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফজলে রহমান, এছাড়াও আছেন শামসুর রহমান মুন্না, এছাড়াও আরো অনেকেই আছেন। আমাদের যে রেডিও ফুর্তির ফেসবুক পেজ আছে সেখানে দেখতে পাচ্ছি লিখছেন মেহেদি হাসান অনিক আমাদের সঙ্গে আছেন, ফাহাদ হোসেন মৃধা আমাদের সঙ্গে আছেন, আহমেদ রিয়াজ অপু আমাদের সঙ্গে আছেন, রুবেল হোসেন জীবন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সাদ্দাম, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মার্ক প্যাট্রিক কস্টা এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জাকির হোসাইন, আমাদের সঙ্গে রয়েছেন অনুপম তালুকদার শোভন, MD সাব্বির আমাদের সঙ্গে আছেন, আনিশা জান্নাত আমাদের সঙ্গে আছেন, হাসিফুর রহমান আছেন আমাদের সঙ্গে রয়েছেন MD রনি হাসান, আহমেদ আচ্ছা রিয়াজ আমাদের আবারও পাঠিয়েছেন। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা কুয়েত থেকে শুনছেন একজন, আপনার নামটা পড়লাম না ইচ্ছে করে আমাদের সাথে, কারণ আপনি নামটা
নামটা লিখেছেন, আপনার নিজের নাম লেখেননি। আমাদের সঙ্গে লিখেছেন দেখতে পাচ্ছি শাওন হাসান আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সুজন সরকার আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরজে মহিমুর, তিনিও শুনছেন অ্যাপ দিয়ে। সুজন সরকারও শুনছেন অ্যাপ দিয়ে। আরো অনেকেই আছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোত্থেকে আসছেন আপনি? আপনার নামটাকে বলুন। আমি মোহাম্মদ রায়হান তালুকদার। আমি আসছি ঢাকা পলিটেকনিক লেখাপড়া করি। আমি আছি তেজগাঁও থেকে। আমি কাইন্ডলি ধন্যবাদ জানাতে চাই আমার ফারুক ভাই, মেহেদী ভাই এদেরকে। আমরা ঘটনায় যাব সরাসরি হ্যাঁ, প্লিজ। আমি ঘটনায় চলে যাচ্ছি। তখন আমার ঘটনাটা ১ বছর আগে। তখন আমি ৩য় পর্বে পড়ি। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। তো সবাই বাসায় চলে যাচ্ছে। তো অনেকদিন ধরে বাসায় যাই না। তো বাসায় যাওয়ার একটা খুব একটা তো আমার দেশের বাসা টাঙ্গাইল। তো আমি বাসেও যেতে পারি এবং ট্রেনেও যেতে পারি। তো আমি প্রত্যেকবার বাসে যাই। তো এবার ট্রেনে যাওয়ার ইচ্ছা জাগলো। আমি সো আমার এই তেজগাঁও থেকে আমি এয়ারপোর্ট চলে যাই। এয়ারপোর্ট ট্রেন স্টেশনে চলে যেয়ে আমি ৩টার দিকে ট্রেনের টিকেট কাটি। টিকেট কেটে প্ল্যাটফর্মে অবস্থান করি এবং ৩টা ১৫ তে আমি ট্রেনে উঠি। ট্রেনে আমার এই জার্নিটা খুব ভালোই ছিল। আমি যমুনা সেতু পূর্ব যেয়ে নামার পরে সে জায়গায় আমি ৫:৩০টার দিকে নামার পরে আমার ওই জায়গা থেকে আবার আরেকটা ট্রেনে উঠতে হয়। সেই ট্রেনটা ছিল লোকাল ট্রেন। সেই ট্রেনের কোনো টিকেট কাটতে হয় না। তাই তো অপেক্ষা করতে থাকলাম। ঠিক ৫টা ৫০ মিনিট যখন বাজে তখন ট্রেন এসে প্ল্যাটফর্মে আসলো। তারপরে আমি ট্রেনটা লোকাল ট্রেন ছিল। সবসময় আরকি কোলাহলপূর্ণ ছিল। ভিড় থাকতো সবসময়। তাড়াতাড়ি আমি উঠে একটা সিট নিই। সিট নিয়ে দেখি আজকে খুব অবাক করা একটা বিষয় যে কোনো লোকজন নাই। আমি একা। খুব ভালো লাগলো। ১ম এ ঐরকম কোনো মানে কিছু ভাবার একটা বিষয় না যে খুব ভালো লাগলো। তারপর আমি বসে আসছি। ট্রেনটা ঠিক ছাড়লো ১০ মিনিট বাদে। ৬টার দিকে ট্রেন স্টার্ট দিয়ে চলতে শুরু করলো। তো কিছুক্ষণ আমি একা ছিলাম তো তাই একাকিত্ব কাটানোর জন্য আমি কানে হেডফোন দিয়ে খুব জোরে ভলিউম দিয়ে গান শুনতেছিলাম। হঠাৎ করে একজন লোকের একটা ডাকে আমার এইটা ফিরে আসলো। তারপরে আমাকে বলল, "হে বৎস, তুমি কোথায় যাচ্ছ?" আর বলা ছিল যে আমি যে বগিতে ছিলাম সে বগিতে শুধুমাত্র আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। আমি এটা ভালোভাবে দেখে গেছি। তারপরে সে লোকটা ছিল হলো গিয়ে লাল আলখাল্লা পরিহিত। লোকটা মিনিমাম ৬ ফুটের উপরে উচ্চতা হবে। তারপরে যখন বলল যে, "হে বৎস, তুমি কোথায় যাচ্ছ?" আমি তার উত্তর দিলাম। উনি এরকম ভাষাতেই বলেছেন কথাটা, তাই তো? হ্যাঁ, এরকম ভাষাতেই বলছে সে। আচ্ছা। তারপরে আমি বলছি যে, "আমি হেমনগর যাচ্ছি।" যা বলার পরে সে আমাকে বলল যে, "তুমি কোথায় থেকে আসছো?" আমি বলছি ঢাকা থেকে। তাই সে বলল যে আমার হাতে একটা লাল ফিতা, লাল সুতো আরকি বেঁধে দিল। বলল যে, "এটা তোমার কাছে রাখবা। আম কোনো বিপদ-আপদ কোনো কিছু হবে না।" আমি তো সেটা বলে সে দরজার পাশে ট্রেনের দরজার পাশে গেল। আমি চোখের পাতা মিলতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল। মানে আমি বুঝতে পারলাম না যে সে কোথায় গেল। তো তখন থেকে আমার একটা ভয়টা কাজ করলো। কারণ আমি যখন ট্রেনে ছিলাম বগিতে, তখন আমি লক্ষ্য করছি ভালোভাবে যে কেউ ছিল না। তো আমার ভুল ধারণা থাকতে পারে যে কেউ থাকতে পারে হঠাৎ। কিন্তু তখন আমি স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছিলাম যখন দেখলাম আমার চোখের পাতা মেলতে দরজার সামনের দিকে লোকটা মানে অদৃশ্য হয়ে গেল। আমি তারপরে আমার ভয়টা কাটানোর জন্য আবার কানে হেডফোন দিয়ে জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছিলাম। আ মানে খুব ঝিমে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি। এরকমভাবে আমি আমার ওই হেমনগর স্টেশনে আইসা পড়ি। আসার পরে তো ট্রেন থামে, আমি নেমে পড়ি। নেমে দেখি খুব অবাক করা বিষয় যেটা, যে আমি একমাত্র ব্যক্তি যে ওই ট্রেন থেকে ওই স্টেশনে নেমেছি। নামার পরে আরেকটু অবাক করা কাহিনী যেটা হলো গিয়ে যে সাত তখন বাজে ৬:৪৫। ৬:৪৫ সময় ট্রেন স্টেশনে একটা দোকানপাটও খোলা নেই। তো ট্রেন থামার পরে স্বাভাবিক কিছু রিক্সা ভ্যান তারা অপেক্ষা করে যে যাত্রী পায় বেশি পরিমাণ। তো একটা রিক্সা ভ্যান কিছু নাই। তারপরে একটা দোকানও খোলা নেই। তো বিষয়টা আমার কাছে খুব লাগার পরে বিব্রতকর লাগার পরে আমি কি করব? এখন তো আমাকে হেঁটে যেতে হবে। ৫ কিলোমিটার রাস্তা। আমি তো হেঁটেই বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আম্মুকে বলি যে, "আজকে হেমনগর স্টেশনে কোনো দোকানপাট বা রিক্সা কোনো কিছু পাইলাম না।" তারপর বলল যে, "কেন? কি হইছে?" আমি বললাম, "না এমনি কোনো রিক্সা দেখলাম না তো হেঁটে তো আমি আর আম্মুকে বললাম, আম্মু বলল যে, "আজকে তো
ট্রেন অফ ছিল। মানে এই কথাটা শোনার পরে আমি পুরো শকড হয়ে যাই। ট্রেন লাইন অফ ছিল। আমি তাহলে কেমনে এত মানে ৩০ কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করেছি, তাহলে আমি কেমনে এটা অতিক্রম করলাম? তারপরে এই জিনিসটা, এই ঘটনাটা আম্মুকে আর বলিনি। কারণ এই জিনিসটা যদি আম্মুকে বলি তো আম্মু তো খুব মানে ভীত হয়ে যাবে বা অন্যরকম কিছু মনে করবে। সো আমি এটা কিছু না মনে করে তো আমি সেদিনকার মতো বরাবরই আমি ফ্রেশ-ট্রেশ হয়ে রাত্রে ঘুমাতে যাই। ঘুমানোর পরে সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমার মানে শরীরে প্রচুর পরিমাণ জ্বর ছিল। মানে জ্বরটা ছিল মানে ওষুধ-টষুধ সবকিছু খাওয়ার পরে সে জ্বরটা কমে না। সে ১ দিন, ২ দিন, ৩ দিন মানে লাগা ৫ দিন জ্বর হওয়ার পরে তো আমার আম্মু যে আমাদের মানে এলাকার একজন হুজুরের কাছ থেকে যে পানি জিনিসটা সে জিনিসটা পড়ে আনি। মানে হুজুরের কাছ থেকে পানি মানে কিরকম যারা পুড়ে দেয় ওরকম পুড়ে দেওয়ার পরে তারপরে আমি আরকি সেটা খাই। খাওয়ার পরে ইনশাআল্লাহ মোটামুটি তারপরে আমার সাথে কোনো কিছু ঘটে নাই। কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আমার কাছে একটা ইমেইলও রয়েছে। সুতরাং আমি একটু ইমেইলটা পড়তে চাই এখন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরই একজন আ লিসেনার এবং সেই ইমেইলটি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আপনি সবসময় ভালো দলে রাসেল ভাই। আমরা ভূত এফএম এর নিয়মিত শ্রোতা। আমি হিমু এবং হানি আমার কাজিন বগুড়া থেকে লিখছি। আমরা আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে যেয়ে ঘটনা শেয়ার করা সম্ভব না। ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে। পড়াশোনার সুবাদে আমরা বগুড়ার এক মেসে থাকি। সঙ্গত কারণে জায়গার নাম এবং আমার পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখেই পছন্দ হয়। এত বড়, এত সুন্দর ডাবল সিটের রুম হতে পারে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি এক রুমেই থাকি। আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু আজ থেকে ২ মাস আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সেই রাতে একটু তাড়াতাড়ি আনুমানিক রাত ১২টায় আমরা ঘুমিয়ে যাই। হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃদু আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে। একটা সময় আমার গলা চেপে ধরার চেষ্টা করছে এবং হানির দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক পলকে সে দেখলো অবয়বটি চাদরে মোড়ানো, ব্ল্যাক শ্যাডো টাইপের, আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে এসব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপরই হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে ১ সেকেন্ডের মধ্যে ঢুকে গেল। তারপর ওর আর কিছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি বই টেবিলে রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি যে বই টেবিলে ছিল না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোনো লাভ হয়নি। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানোও সম্ভব না। প্রায় ১৫ দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি। বইটি কিভাবে উধাও হলো, আবার কিভাবে মেঝেতে আসলো, এর কোনো উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়। হয়তোবা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো। ও মাঝে মাঝে রুমের ভেতর একটি মেয়েকে দেখতে পেত। আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। ও অনেক আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ও কার সাথে যেন কি কথা বলছে। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করায় ও কিছু বলেনি, শুধু বলেছে এ রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর এখানে থাকতে পারবে না। এরপর মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়। হঠাৎ করে রাত ১২টার পর রুমের মধ্যে গোঙানির শব্দ শুরু হয়। শব্দটি
ক্রমেই বাড়তে লাগলো। আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানালা খুলি, কিন্তু বাইরের কিছুই দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি, ভয়ে আমি দোয়া পড়তে শুরু করি। একসময় আওয়াজটি থেমে যায়। সেদিন আমার সাথে আর কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ। রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না। তাহলে এই হাতের ছাপগুলো কার ছিল? এরপর থেকে রুমের মধ্যে আমরা ছাড়াও অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই। বাথরুমেও আহ, টুকটাক কারো গোসলের শব্দ পাই, কিন্তু বাথরুমে গেলে কেউ নেই। এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম। আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো হয়ে আছে। আমরা লক করে বাইরে যাই রুম। আর রুমের চাবি শুধু আমাদের দুজনের কাছে আছে, তাই অন্য কারো পক্ষে সম্ভব না যে রুমে এসে রুম অগোছালো করবে। আর এসব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। প্রথমে আপুরা কিছু বলতে চায়নি, অনেক জোরাজুটির পর বলে যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আমি জানি না আপনার কাছে ঘটনাটা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেইল করছি, আর আগামী মাসে আমরা মেসটা পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। তো যাই হোক, এটাই ছিল ওনাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমি একটু আগেও ভাবছিলাম যে অনেকেই মনে করেন যে এই সমস্ত ঘটনা বা আমরা যা বলি বা এখানে যা শুনি তার সবই হয়তো ফ্যান্টাসি, হয়তো ঘোস্ট বলি আর যাই বলি, এটার আসলে কোনো অস্তিত্ব এক্সিস্ট করে না, এগুলো কিছু নাই, আমরা সব এমনি এমনি হয়তো বলি। কিন্তু রেগুলার প্রতিদিন কোনো না কোথাও না কোথাও এই ভয়ের ঘটনাগুলো কেন ঘটছে, এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। আপনি যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন, আমাকে যদি বোঝাতে সক্ষম হন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। বাট যদি বোঝাতে না পারেন, তাহলে এই ঘটনা কিন্তু এই রহস্য কিন্তু ভেদ করা অসম্ভব হবে, এবং এই বিতর্কও চলবে, এবং এই ঘটনাও চলতে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটু আগেও ভাবছিলাম যে প্রতিদিন মানুষের কত ধরনের সমস্যা হয়। আমি একটু সেদিন কিছু বেশ পত্রিকাতে দেখছিলাম, অনলাইনেও কিছু জায়গায় দেখছিলাম যে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন মা কোন পর্যায়ে কিরকম ধরনের এরকম এক্সপিরিয়েন্সও করেন যে তিনি প্রতিদিনই দেখেন যে তার বাচ্চারা কাঁদছে, প্রচন্ড রকমের কাঁদছে, এবং তিনি ধরতে যাওয়ার আগেই বাচ্চা আবার হঠাৎ করে থেমে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যে ওকে মনে হয় কেউ থামিয়ে দিল, বা ও কোনো একটা কিছু থেকে ভয় পেয়েছে বা কোনো একটা কারণে কাঁদছিল, কেউ একজন ও সেই কান্না থামালো। মাকে বাচ্চার কাছে পর্যন্ত যেতে হয় না। কোনো একদিন রাতে এরকম ঘটনা কিন্তু আপনি পাবেন, আপনি খুঁজলেই পাবেন। এটা পাবলিশড স্টোরি। সো এটা নিয়ে করার কিছু নাই। তো কোনো এক রাতে হঠাৎ করে মা আবিষ্কার করলো বাচ্চা আবারও কাঁদছে, এবং বাচ্চাকে তিনি কোলে নিলেন, এবং কোলে নিয়ে দেখলেন যে বাচ্চা তখনও থামছে না। হঠাৎ করে একটা লালাবাইয়ের আওয়াজ পেলেন। দেখলেন যে কেউ একজন হাতে একটা লালাবাই গাইছে, এবং বাচ্চা যেন সেটা শুনে আস্তে আস্তে কান্না থামিয়ে দিল। অদ্ভুত না? হ্যাঁ, তো এইরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। এই সমস্ত ঘটনার ব্যাখ্যা কি? এই সমস্ত ঘটনা যারা এক্সপেরিয়েন্স করেন তাদের তাদের প্রত্যেকেরই কি কি বলবো, যে হ্যালুসিনেট করেন বা এরকম কোনো কিছু, নাকি এরকম ঘটনার অস্তিত্ব আসলে আছে? জিন তো আছেই, সেটা তো আমরা মানি। তো তারপরেও আমাদের অনেক কিছুই মানতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ আমরা আমাদের এই বিশ্বাসে এগুলো আনতে চাই না। আমরা চারিদিকে একটা আবরণ দিয়ে রাখি। আমরা ভাবি যে সবকিছু অসত্য হলেই ভালো। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুটেজ পয়েন্ট ও এফএম। আমি রাস্তার আছি সাথে। আজকে শেষ করতে হবে ঘটনা। গালিব আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন নাইম খান এবং আমাদেরকে এসএমএস করেছেন রনি। এছাড়াও সঞ্জীব আমাদের এসএমএস করেছেন, তরিকুল আমাদের এসএমএস করেছেন রকি এবং মিমো। ফুর্তি শাওন আমাদের এসএমএস করেছেন, তিহান আমাদের এসএমএস করেছেন জাহিদ। এছাড়াও সঞ্জীব আমাদের এসএমএস করেছেন, সুস্মিতা বণিক আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন অনেক ভয় করছে। সঞ্জীব কুমার আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ইমেলটা অনেক ভয়ের ছিল। পিয়াল আমাদের এসএমএস করেছেন, গালিব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাইম খান। এছাড়া আমাদের এসএমএস করেছেন রনি। এছাড়াও ঈশা আমাদের এসএমএস করেছেন এবং আজকের সব স্টোরি ভালো লেগেছে তিনি তাই লিখেছেন। আমাদেরকে FH রিজন আমাদের এসএমএস করেছেন। আরো অনেকে আমাদের এসএমএস করেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকেও অনেকে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিনহাজুল আবেদিন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ থেকে শুনছেন রায়হান দোলন।